back to back horror stories. আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত দোলাচল কাজ করে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার হিসেব না মেলাতে পারলে সেটাকে আমরা মনের ভ্রম বলে উড়িয়ে দিতে চাই, কিন্তু মনের গহনে আমরা জানি সেটা সত্যি। ফিয়ার ফ্যাক্টরি আজকে বলবে এমনই এক হিসেব না মেলার ঘটনা, যেটা ভুল বলে উড়িয়ে দেওয়া যায়, আবার সত্যি বলে মেনে নেওয়াও যায়। এই এক্সপেরিয়েন্স আমাদের পাঠিয়েছেন কালনা থেকে রণজিৎ শ্রীমানি। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপেরিয়েন্সের নাম প্যাকেটের ফুল। শুরু হচ্ছে ফেয়ার ফ্যাক্টরি, শুধুমাত্র মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। আমার ছোটবেলা কেটেছে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের একটি ছোট শহরে। আমাদের শহরটা ছিল শান্ত, চুপচাপ, তবে উৎসাহ উদ্দীপনার কোনো অভাব ছিল না। এই ঘটনা ঘটেছে আজ থেকে 4 দশকেরও বেশি সময় আগে, কিন্তু আজও সেই দিনের প্রতিটা মুহূর্ত আমার মনে আছে। তখন আমাদের পরীক্ষা শেষ হয়েছে, হাতে প্রচুর সময়। বন্ধু বান্ধবরা মিলে ঠিক করলাম যে একটা নাটক মঞ্চস্থ করব। আমাদের এই শহরে যেমন গরম পড়তো তেমনই ঠান্ডা, বৃষ্টিও হতো প্রচুর, কিন্তু আবহাওয়ার কাছে আমরা কোনোদিনই হার স্বীকার করিনি। দুবেলা নাটকের মহড়া শুরু হলো। আমরা সকাল সকাল চলে যেতাম মাঠে। 1 ঘন্টা ক্রিকেট ফুটবল খেলে সোজা নাটকের রিহার্সালে যেতাম। সেদিনও 7 সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পাড়া থেকে বেরিয়ে রেল লাইন ধরে মাঠের কাছাকাছি পৌঁছেছি, এমন সময় দীপন কাকার সাথে দেখা। ওই শহরেই রেলে চাকরি করেন। আমি সাইকেল চালিয়ে তাকে পেরিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় উনি হাত তুলে আমাকে দাঁড়াতে বললেন। ভদ্রলোক এমনিতে বেশ ভালো, পরোপকারী, কিন্তু একবার গল্প করতে শুরু করলে ছট করে ছাড়েন না। আমি ভাবলাম আজ মাঠে পৌঁছতে দেরি হয়ে যাবে, কে জানে দীপন কাকা আজ আবার কোন গল্প ফাঁদবেন। কিন্তু মনে হলো সেদিন আমার বরাত সুপ্রসন্ন। দেখে মনে হলো ওর বেশ তাড়া আছে। আমায় ডেকে বললেন, একটা জরুরি কাজে ফেঁসে গিয়েছি, তুই আমায় একটু সাহায্য করতে পারবি? তোর কাকিমা আমায় বলেছিলেন যে বাড়ির একটা কাজে ফুল লাগবে। কেনাকাটা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। এই ফুলের প্যাকেট এখন বাড়িতে দিতে গেলে আরও দেরি হয়ে যাবে। তোর কাছে তো সাইকেল রয়েছে, একটু তাড়াতাড়ি আমার বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারবি না এই প্যাকেটটা? আমি মনে মনে হিসেব করে দেখলাম যে দীপন কাকার বাড়িতে ফুল দিয়ে মাঠে ফিরতে আমার বড় জোর 10 মিনিট লাগবে। সব মিলিয়ে 3-4 মিনিট দেরি হবে পৌঁছতে, খুব একটা তফাৎ হবে না। আমি মাথা নেড়ে বললাম, দাও না আমায় প্যাকেটটা, দিয়ে আসছি। উনি এক গাল হেসে আমার পিঠ চাপড়ে দিলেন। আমিও সাইকেলের হ্যান্ডেলে প্যাকেট ঝুলিয়ে রেল কলোনি পার করে তার বাড়ি পৌঁছলাম। আর পৌঁছেই মনে হলো কোথায় একটা গোলমাল রয়েছে যেন। দীপন কাকার বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান, তারপর লোহার গেট। এমনিতে গেট বন্ধ থাকে, তবে আজ সেটা হাট করে খোলা। পাড়ার অনেকজন ভিড় জমিয়েছে সেখানে। ছোট শহর, সকলেই সকলকে চেনে। আমি সাইকেল থেকে নেমে বাড়িতে ঢুকলাম, আর একটা তীব্র চিৎকার ভেসে এলো। সেটা আসছে বাড়ির ভেতর থেকে। আমি হতবাক হয়ে একজন পরিচিতকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তাতে উনি গম্ভীর মুখ করে বললেন, দীপনবাবু মারা গেছেন। আমাকে যদি উনি সপাটে চড় মারতেন তাহলেও আমি এতটাও অবাক হতাম না। ভদ্রলোক বলে চললেন, ব্রেকফাস্ট করার পর দীপনের ফুল আনতে যাওয়ার কথা ছিল। হঠাৎ শরীর খারাপ বোধ হওয়ায় চেয়ারে বসে পড়ে, তারপরেই ম্যাসিভ হার্ট অ্যাটাক। বাড়ির লোক ডাক্তার বদ্যি ডাকার সুযোগই পায়নি। দীপনবাবুর তো এক ছেলে, সে কর্মসূত্রে জামশেদপুরে থাকে। খবর দেওয়া হয়েছে, সে আসছে। আমি তখন উত্তরের জন্য মনের মধ্যে হাত রাখছি, মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। অতি কষ্টে কয়েকটা শব্দ শুধু বের করতে পারলাম। বললাম, আমার যে ফুল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কিসের ফুল, কে বলেছে? আমি জবাব দিতে না পেরে হাতের প্যাকেটের দিকে তাকালাম। আমার মনে হলো আমার গোটা শরীরটা
যেন অবশ হয়ে যাচ্ছে। প্যাকেটটা নেওয়ার সময় স্পষ্ট দেখেছি তার মধ্যে গাঁদা জাতীয় ফুল ছিল, কিন্তু এখন দেখছি সেটা রংহীন আগাছা জাতীয় জিনিস হয়ে গেছে। ফুল শুকিয়ে পড়ে গেলে যেমন হয় ঠিক তেমন। কেমন একটা চাপা দুর্গন্ধ বেরোচ্ছে। আমার গা গুলিয়ে উঠল। ওপাশ থেকে কাকিমার হৃদয় বিদারক কান্নার আওয়াজ আরো স্পষ্ট হয়ে উঠছে। আমি ছিটকে বেরিয়ে এলাম সে বাড়ি থেকে। প্যাকেটটা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে সাইকেল নিয়ে উদ্ভ্রান্তর মতো চলে এলাম বাড়িতে। তারপর অজ্ঞান। সেদিন আমার জ্বর আসে। জ্বরের ঘোরে আমি প্রলাপ বকছিলাম, আর সেসবের মধ্যেই ছিলেন দীপন কাকা। যদিও সেসব আমার মনে ছিল না, সেরে উঠতে বেশ সময় লেগেছিল। তারপর আসল ধাক্কাটা খাই আমার বন্ধু বুবুনের কাছ থেকে। সেরে ওঠার পর একদিন খেলতে গিয়েছি। বুবুন আমায় ডেকে বলল, সেদিন তোর কি হয়েছিল রে? সেদিন মানে ওই যেদিন তুই জ্বরে পড়লি। আমি আমতা আমতা করছি দেখে বুবুন আবার বলল, সেদিন তোর পিছু পিছু তো আমিও সাইকেল নিয়ে আসছিলাম। হঠাৎ দূর থেকে দেখি তুই রেল লাইনের ধারে ওই জঙ্গলের কাছে সাইকেল থেকে নেমে পড়লি। তারপর ওই ছোট পুকুরটার কাছে দাঁড়িয়ে রইলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কেমন নড়ছিলি, শিউড়ে শিউড়ে উঠছিলি। দেখে মনে হচ্ছিল তোর কিছু একটা হয়েছে। আমার তো তোকে দেখে ভয়ই করছিল। আমি এগিয়ে এসে তোর কাঁধে হাত রাখতে যাব, এমন সময় দেখি তুই সাইকেল নিয়ে একেবারে হাওয়ার বেগে চলে গেলি। তুই কতবার ডাকলাম, শুনলি না। আমি সাইকেল নিয়ে তোর পেছন পেছন যেতেও পারলাম না, তুই এত জোরে চালাচ্ছিলি। বাবা, মনে হচ্ছিল কোনো একটা অঘটন না ঘটে যায়। বাবা, তুই সুস্থ হয়ে ফিরেছিস, এটাই আমাদের কাছে অনেক। আমি বুবুনকে কিছু বলিনি। বলবই বা কি? ও তো আর বিশ্বাস করবে না যে একটা মৃত লোক এসে আমার হাতে কিছু দিয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ভয়ে ভয়ে ছিলাম। মনে হতো দীপন কাকার ছায়া আমায় তাড়া করছে। ভ্রম বলে উড়িয়েও দিতে পারতাম না। একটা লোকের সাথে অতক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, সেটা মিথ্যে হয় কি করে? কিন্তু তারপরেই মনে হয় ওটা আদৌ লোক ছিল তো। মন মাঝে মাঝে বুঝতে পারে না তার কোন রাস্তাতে যাওয়া উচিত, আর এর সুযোগ নিয়েই আতঙ্ক জাল ছড়ায়। মনকে নিয়ে যায় এমন এক রাস্তায় যেখানে আতঙ্কই বাস্তব। ফিয়ার ফ্যাক্টরি একেই বলে। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে। গল্পের আসল আড্ডা। কথায় আছে, একা থাকলে ভয়ে জাঁকিয়ে বসে, অনেকে থাকলে আবার অতটাও ভয় করে না। কিন্তু মাঝে মাঝে ভয়ের কাছে এই ধারণাও হার মেনে যায়। ফিয়ার ফ্যাক্টরিতে আজকে রয়েছে এমনই এক এক্সপিরিয়েন্স। এর প্রকৃতি এমনই যে চোখের ভুল বলে উড়িয়েও দেওয়া যায় না, কারণ সবার তো এক ভুল হতে পারে না। আজকের এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন নৈহাটি থেকে দীপক কাঞ্জিলাল। বাকি ঘটনা তার জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম কার নিশে কেউ আছে। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি, শুধুমাত্র মির্চি প্লাসে। গল্পের আসল আড্ডা। আমাদের পাড়ায়, তার পাশের পাড়ায়, তার পাশের পাড়ায় তিনজন বন্ধুর উদাহরণ দেওয়া হতো। এই তিনজনের মধ্যে একজন আমি, বাকি দুজন বাপন আর সৌম্য। উদাহরণ দেওয়ার যথেষ্ট কারণও ছিল। সেই নার্সারি ক্লাস থেকেই আমরা তিনজনে ছিলাম হরিহর আত্মা। পড়াশোনা, খেলাধুলো তো বটেই, এমনকি ছুটিও কাটাতাম একসঙ্গে। কপাল জোরে চাকরিও পেলাম মোটামুটি একই সাথে, জাস্ট কয়েকদিনের এদিক ওদিক। তা 1 মাসের মধ্যেই আমাদের 3 বন্ধুরই পকেটে ভালোই টাকা পয়সা আসতে শুরু করে। 3 বন্ধুই চাকরি পেয়েছি, পার্টি হবে না? এটা কোনো হতে পারে? কাজের চাপে পার্টির ব্যাপারটা কিছুদিন পিছিয়ে গিয়েছিল, তবে ফাইনালি একটা শনিবার দেখে সৌম্যদের ফ্ল্যাটে বন্দোবস্ত করা হলো। এই ফ্ল্যাটটা নতুন কেনা, 2টো তক্তপোষ আর একটা টিভি ছাড়া কিছুই নেই। আমরা বললাম সারা রাত তো আড্ডা দেব, বালিশ বিছানার আর আলাদা করে কি দরকার।
শনিবার সন্ধেবেলায় সেখানে চলে গেলাম খাবার দাবার নিয়ে। সেদিন আবার প্রিমিয়ার লিগের খেলা চলছে। আমরা তিনজনেই টিভির সামনে খাবার দাবার নিয়ে বসে পড়লাম। সৌম্যরা এই ফ্ল্যাটটা জলের দরে পেয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এত কম দামে এরকম একটা ফ্ল্যাট পেলি কি করে তোরা? সৌম্য চিকেন তন্দুরি চিবোতে চিবোতে বলল, জানিস না ফ্ল্যাটে কিন্তু একটা দুর্নাম আছে। বাপন বলল, মানেটা কি? ফ্ল্যাটটা ঠিকঠাক নয় নাকি? সৌম্য মাথা নেড়ে বলল, না সেরকম কিছু ম্যাম, জল ইলেকট্রিসিটি সব ঠিক আছে, দুর্নাম আসলে অন্য জায়গায়। এখানে নাকি তেনাদের বাস। আগে দু একজন নাকি এই ফ্ল্যাটে সব অদ্ভুত কাণ্ড ঘটতে দেখেছে। যখন তখন নাকি আলো জ্বলে ওঠে, যখন তখন হাঁটা চলার শব্দ শোনা যায়। আমি অবশ্য বেশ কয়েকদিন এখানে কাটিয়েছি, কোনোদিন ভয়ে কিছু শুনিনি বা দেখিনি। কিন্তু আমার ঘুম তো জানিসই, একবার চোখ বন্ধ করলেই হলো, কানে কাছে অ্যাটম বোমা ফাটলেও ঘুম ভাঙবে না। আমি বললাম, ভাই তুই এই কথাটা আমাদের কাছে চেপে গিয়েছিলি? ভূত দেখতে হলে তো এখানেই আসতে পারতাম। বাপন ডাকাবুকো গলায় বলল, শোন, আজই ভূত দেখতে পারি। 3টে ভূত এখানে সারা রাত হই হল্লা করতে এসেছে, সেই আনন্দে বাকিগুলোও ঠিক জুটে যাবে। এখন বুঝি সেটা না হলেই বোধহয় ভালো হতো। খেলা দেখে হই হল্লা করে আড্ডা দিয়ে কিভাবে সময় কেটে গেল টেরই পাইনি। যতক্ষণে সব শেষ হলো তখন নিশুতি রাত, 2:30-3টে বাজে হয়তো। হঠাৎ আমার মনে হলো বেজায় গরম লাগছে। আমার একার গরম লাগছে কি না, বাঁদিকে তাকিয়ে দেখি আমার 2 বন্ধুও ঘামছে। ফ্যানটা হঠাৎ ভীষণ আস্তে আস্তে চলছে। বাপন একবার কপাল চাপড়ে বলল, দেখেছিস, এই গরমের রাতে ভোল্টেজ ডাউন হলো, এই জন্য বিরক্ত লাগে মাইরি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শান্ত হ তোরা, জানলা খুললেই দিব্যি হাওয়া বাতাস খেলবে। সৌম্য আমার কথা শুনে জানলার দিকে এগিয়ে সেটা খুলল, আর সেই সঙ্গে সঙ্গেই একটা চাপা আর্তনাদ করে পিছিয়ে এলো আমাদের দিকে। জানলার পাল্লার ওপাশে গ্রিল, জানলার ওপর কার্নিশ, আর আমরা তিনজনেই দেখছি কার্নিশ থেকে একটা পা নেমে এসেছে। একটাই পা, শুকনো কাঠির মতো পা, তাতে পাকানো লোম। দেখে মনে হচ্ছে এই পা যার, তার শরীর অপুষ্টি বা অনাহারে একেবারে শুকিয়ে গিয়েছে, এবং সেই শরীরটা বসে রয়েছে কার্নিশের ওপরে। গোড়ালির দিকে তাকাতেই তিনজনের মনে হলো কেউ গলা চেপে ধরেছে আমাদের। সেটা যেন একটা দুরূহ অ্যাঙ্গেলে বেঁকে চুড়ে রয়েছে। মানুষের পা? না 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 না, সম্ভব নয়, কখনো কখনো আমরা দেখিনি এমন পা। আমরা এগিয়ে গিয়ে জানলার রেলিং এর ফাঁক দিয়ে একটু ওপর দিকে তাকালেই দেখতে পাবো তাকে, কিন্তু আমাদের মনের সমস্ত যুক্তি এক করেও সাহস জোটাতে পারলাম না। এইবার শুরু হলো আরেকটি ভয়ানক অধ্যায়। পাটা নড়ছে, তিরতির করে কাঁপছে। আমরা তন্ময় হয়ে দেখছি ওই ভয়ঙ্কর খেল। এবার সেটা দুলতে শুরু করলো। আতঙ্কের মধ্যেও যে সম্মোহন থাকে সেটা কে জানতো। এবার দেখলাম পায়ের গোড়ালির অংশটা সজোরে জানলার গ্রিলে আঘাত করলো। 1 বার, 2 বার, 3 বার। গ্রিল একটা ধাতব শব্দ করে কেঁপে কেঁপে উঠছে। শব্দটা যেন আমাদের ঘোর কাটিয়ে দিল। সৌম্য এবার একটা আর্তনাদ করে জানলাটা সজোরে বন্ধ করে দিল। আমরা মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সৌম্য মাথা নেড়ে বিড়বিড় করে বলল, এই জন্যই ওরা বলেছিল, এই জন্যই বলেছিল। এতদিনের বন্ধুত্বের সুবাদে আমরা পরস্পরের মনের কথা বুঝে যাই। আজকেও যেন বুঝে গেলাম। একে অপরের দিকে তাকিয়ে বুঝলাম কে কি চাইছে। তারপর অত রাতেই আমরা বেরিয়ে এলাম ঘর থেকে, চলে গেলাম যে যার বাড়ি। বাড়ির লোক যাই বলুক, এখানে থাকা যাবে না। সচরাচর এরকম ঘটনার রেশ মনের মধ্যে অনেকদিন থেকে যায়। আমাদের মনেও ছিল, কিন্তু এই নিয়ে আমরা কোনোদিনও কারোর সঙ্গে আলোচনা করিনি। এই সিদ্ধান্ত আমরা তিনজনে একসঙ্গেই নিয়েছিলাম। এরপরেও আমাদের পার্টি হয়েছে, কিন্তু ওই বাড়িতে নয়। ওই বাড়িটা পরে গোডাউন হয়ে যায়।
বাপন যা বলেছিল সেই 3টে ভূতের কথা, সেটাই নির্মমভাবে সত্যি হয়ে গিয়েছিল। আতঙ্কের মধ্যেও বোধ হয় একটা অদৃশ্য অঙ্ক রয়েছে। বেশি মানুষকে দিয়ে গুণ করলে সেটা বেড়ে যায়, কারণ এই ইকুয়েশনের অন্যদিকে যে রয়েছে বা যারা রয়েছে তাদের তো আর যাই হোক মানুষ বলা চলে না। ফলে সব সময় লজিক কাজও করে না। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে শুধুমাত্র মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। রাস্তা ধরে একটা গন্তব্যে পৌঁছানো যায়, কিন্তু সেই গন্তব্য কেমন হবে তা কেউ জানে না। সেই গন্তব্যে আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে আতঙ্ক। অবশ্য আতঙ্কের এমনই জাদু যে গন্তব্যে পৌঁছানোর অনেক আগেই সে সকলকে স্তম্ভিত করে দিতে পারে। আজকের ফিয়ার ফ্যাক্টরিতে থাকছে এরকমই এক এক্সপিরিয়েন্স। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন বেহালা থেকে শুভঙ্কর ঘোষাল। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম আতঙ্কের হাইওয়ে। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি, শুধুমাত্র মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। লং ড্রাইভে যাওয়াটা আমার অনেক দিনের শখ। ব্যস্ত শিডিউলে একটু ফাঁক ফোকর পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তবে একা নয়, বন্ধু বান্ধব সঙ্গে থাকে। উদ্দেশ্যবিহীনভাবে বেরিয়ে পড়ার মধ্যেও একটা আনন্দ রয়েছে, সেটা আমরা একসাথে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। একবার পুজোর পর এরকমই একটা ট্রিপ প্ল্যান করা হয়। তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে। লম্বা ট্রিপে যাওয়ার জন্য আদর্শ সময়। একটা এক্সটেন্ডেড উইকেন্ড দেখে বন্ধু সুকান্ত বলল, গাড়িতে করে মালদা অবধি যাওয়া যাক, ওখানে অনেক কিছুই দেখার রয়েছে। ভোর ভোর বেরিয়ে নির্বিঘ্নে মালদা পৌঁছে চারপাশ ঘুরে দেখলাম। ঘটনাটা ঘটল ফেরার দিন। গড়িমসি করে বেরোতে দেরি তো হলোই, উপরন্তু মাঝ রাস্তায় কি একটা অবরোধের জন্য আটকে থাকতে হলো ঘন্টা 2 মতো। এসব বিষয় বা তার সমাধান আমাদের হাতে নেই, তাই ধৈর্য ধরে বসে থাকা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। অবরোধ উঠলেও গাড়ির চলাচল স্বাভাবিক হলো না, বারবার জ্যামে পড়তে হলো। কলকাতা থেকে যখন আমরা 50 কিলোমিটার দূরে, হয়তো তার বেশি দূরে, তখনই হলো এমন এক অভিজ্ঞতা যার ব্যাখ্যা আমি আজ অবধি পাইনি। এখানে রাস্তাটা একটু উঁচু, আর তার পাশ থেকে অনেকগুলো শাখা পথ ঢালু হয়ে একটা জায়গায় নিচে লোকালয়ের দিকে নেমে গেছে। আমি আর সুকান্ত ভাগাভাগি করে গাড়ি চালাচ্ছিলাম। সামনে একটা টোল প্লাজা রয়েছে। তার বেশ খানিকটা আগে আমি গাড়ি চালাতে চালাতে দেখি রাস্তার ধারে একটা লোক শুয়ে আছে, হয়তো নেশা করে পড়ে আছে। আমি সাবধানেই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু লোকটার পাশ কাটিয়ে যাওয়ার সময় দেখলাম সে একেবারে স্প্রিং এর মতো উঠে বসল, একেবারে সোজা। এক ঝলক তাকাতেই মনে হলো লোকটা বিশ্রী দাঁত বের করে হাসছে। ওর পেটটা ঢুকে গিয়ে পিঠের একটা অংশ বেরিয়ে আছে। ওরকম স্প্রিং এর মতো লাফ দিয়ে কোনো মানুষ উঠে বসতে পারে না। আমার হাতটা যেন কেঁপে গেল একটু। কোনো ক্রমে স্নায়ুকে বশ করে স্টিয়ারিং খামচে ধরলাম। যে করেই হোক সামনের একটা ধাবাতে পৌঁছতে হবে, একটু সামলানো দরকার নিজেকে। সুকান্তকে কিছু বললাম না, পাছে ও টেনশন করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখলাম উসখুস করছে। কি হলো আবার? আমার নিজেরই তখন অবস্থা খারাপ। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখেই ওকে জিজ্ঞেস করলাম, আরে ওরম করছিস কেন, হলো কি তোর? জবাবে সুকান্ত যেটা বলল সেটা না শুনলেই ভালো হতো। খুব ধীর গলায় বলল, ভাই, এই আগের বাঁকে আমি একটা জিনিস দেখেছি। একটা লোক রাস্তার ধারে শুয়েছিল আমার জানলার এদিকে। আমাদের গাড়িটা ওর পাশ দিয়ে যাওয়ার সময় কেমন একটা
একটা স্প্রিং এর মতো উঠে বসলো। কি বৈশাচিক ভাবে হাসছিল, আর ওর পেটটা কেমন যেন। তুই রাস্তার দিকে তাকিয়েছিলি বলে আমি তখন কিছু বলিনি। এই কথাটা শোনার পর আমার মনে হলো অ্যাক্সেলারেটরের ওপর রাখা আমার পাটা কেমন যেন অবশ হয়ে আসছে। আমি লোকটাকে দেখেছি রাস্তার এই পাশে। সুকান্ত নিজের সিট থেকে এই রাতের অন্ধকারে রাস্তার অন্য দিকে থাকা একটা লোককে দেখতে পাবে না, দেখা সম্ভব নয়। আর ও যা বর্ণনা দিল তাতে ও লোকটাকে দেখেছে ওর জানলার দিকে। অর্থাৎ লোকটা একই সময় একই অবতারে দু জায়গাতে ছিল। এ মানুষ হতে পারে না। আমার একবার মনে হলো গাড়িটা থামিয়ে দিই, কিন্তু পর মুহূর্তেই মনে হলো এই জনমানবহীন হাইওয়েতে কাউকে দেখা যাচ্ছে না। প্রবল গতিতে কয়েকটা ট্রাক চলে যাচ্ছে শুধু। কেউ যদি গাড়ি ছিনতাই করে। আমি শুধু বললাম, ঠিক আছে, সামনে কোনো ধাবা থাকলে খানিকটা রেস্ট নেওয়া যাবে। সুকান্ত আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি ওর কথা উড়িয়ে না দিয়ে ধাবার কথা বলছি। হয়তো কিছু আন্দাজ করল। থামলেই ভালো হতো, কারণ কিছু দূরে যাওয়ার পরেই ও চিৎকার করে উঠল, সামনে দেখ! মনে হচ্ছিল আমার চোখ দুটো কোটর থেকে ছিটকে বেরিয়ে আসবে। বিস্ফারিত চোখে আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে ওই ঢোকা পেট আর কুঁজো পিঠ নিয়ে লোকটা বসে আছে। যে রাস্তায় গাড়ি 80-100-তে চলে, সেখানে ও মাঝখানে বসে। এবার সেই ভয়ঙ্কর চেহারাটা একটা অদ্ভুত আওয়াজ করল। সে খেলার ছলে হাত বাড়িয়ে আমার গাড়িটাকে ডাকতে লাগলো, যেন সে ভীষণ মজা পেয়েছে। গাড়িটা যখন তার সামনে এসে পড়েছে, তখন সে শরীরটা একদম বিশ্রীভাবে বেঁকিয়ে মাকড়সার মতো হাত আর পায়ের সাহায্যে দ্রুত বেগে অন্যদিকে চলে গেল। একটা চেরা হাসির শব্দ আমাদের কানে এলো। আমি এক্সপিরিয়েন্স ড্রাইভার, সেফ ড্রাইভার হিসেবে আমার সুনামও রয়েছে পরিবার ও বন্ধু মহলে, কিন্তু সেদিন ওসব সাংঘাতিক জিনিস দেখার পর আমার মনে হলো নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। মনে হচ্ছে আজকেই একটা দুর্ঘটনা ঘটে যাবে। গাড়ির সঙ্গে আমি যেন লড়াই করছি, আর মন বলছে এই লড়াইতে আমি জিততে পারবো না, হয়তো আজকেই সব শেষ। হঠাৎ সুকান্ত আমায় বলল, ভাবছিস কি? ওখানে তুলে দে। ওর আঙুলের দিকে তাকিয়ে দেখলাম রাস্তার ধারে স্তূপীকৃত হয়ে রয়েছে বালি, ইন্ডাস্ট্রিয়াল জায়গার কোনো কিছু তৈরি করার জন্য। ভাগ্যিস ছিল আমি 1 সেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম। সোজা গাড়িটা তুলে দিলাম ওই বালি স্তূপের ওপর। একটা ভোঁতা শব্দ বুঝিয়ে দিল যে আমরা সেফ। একটা চাপা ধাক্কা লাগলো বটে। গাড়ির একটা রিয়ার ভিউ মিরর ক্ষতিগ্রস্ত হলো ঠিকই, কিন্তু আমরা বেঁচে গিয়েছিলাম। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে বাড়ি ফিরলেও বেঁচেছিলাম না। তারপর লং ড্রাইভে যাওয়াটা বন্ধ করে নিয়ে, কিন্তু রাতে আর ফাঁকা হাইওয়ে ধরে যেতাম না। সুকান্তও সেদিন ভালো ভয় পেয়েছিল। না পাওয়াটাই অবশ্য অস্বাভাবিক হতো, তবে এই ঘটনার কথা আমি আর কাউকে বলিনি। এসব শুনে যদি বাড়িতে বাধা দেয়, তবে সৌভাগ্যবশত আমরা ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। একটা রাস্তা দেখতে নিরীহ হলেও তাতে অনেকগুলো পরত থাকে। সেই পরতে ভয়ও থাকে। সব সময় না এলেও সে মাঝে মধ্যে মাথা চাড়া দেয়, আর যখন সে আত্মপ্রকাশ করে তখন কাঁপুনি অনুভূত হয়। আতঙ্কের তো এটাই স্বভাব। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে এরকম আরো এক্সপিরিয়েন্স নিয়ে, শুধুমাত্র মির্চি প্লাসে। গল্পের আসল আড্ডা। সত্যি আর ভয় দুটো শব্দের অর্থ আলাদা। এক করে দেয় শুধু এক্সপিরিয়েন্স,
আর সেটা কিরকম এক্সপিরিয়েন্স জানেন তো? যতই মনের ভুলের অজুহাত দিয়ে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করি, আমরা জানি সেটা সত্যির খুব কাছাকাছি বিরাজ করছে। এই সত্যি আর ভয়ের মাঝামাঝি জায়গাতেই থাকে এক্সপিরিয়েন্সগুলো। আজকের এক্সপিরিয়েন্স আমাদের যিনি পাঠিয়েছেন, তিনি নাম এবং ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক। তাঁর ইচ্ছে মেনে নিয়ে আমরা আজ এগোব। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এপিসোডের নাম সিমেন্ট কারখানার বস্তা। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। বাবা মায়ের অমতেই আমি একটা সিমেন্ট কারখানার চাকরি নিয়ে নিলাম। বাঁধাগতে চাকরি করার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। আমি লড়াই করে এগিয়ে যেতেই ভালোবাসতাম। কলকাতা থেকে অনেকটা দূরে আমার কর্মস্থল, যাতায়াত করার কোনো প্রশ্নই নেই। সৌভাগ্যক্রমে কোয়ার্টার পেলাম। ফ্যাক্টরির অবস্থা ভালোই ছিল, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা তাঁরাই করলেন। বড় ফ্যাক্টরি বলেই সেটা লোকালয় থেকে অনেকটা দূরে। শুধু লোকালয় থেকে দূরেই নয়, একদম জঙ্গলের ধারে। সেখানে হাতি আর চিতার দেখা পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। মাঝে মাঝে খোদ রয়্যাল বেঙ্গল টাইগারও বেরিয়ে পড়েন, তবে সেটা কালে ভদ্রে। কিন্তু তিনি নিজে দেখা না দিলেও চিতা আর হাতি যথেষ্ট একটা মানুষের অনিষ্ট করার জন্য। আমার কোয়ার্টার থেকে ফ্যাক্টরির রাস্তাটা কাঁচা, জঙ্গলের পাশ দিয়েই যেতে হয়। আলো বিশেষ নেই। ফ্যাক্টরি থেকে আমাকে একটা শক্তপোক্ত লাঠি দিয়েছিল। চিতা বা হাতির সামনে পড়লে সেটা কদ্দূর কাজে দিত জানি না, তবে মনে একটা বাড়তি কনফিডেন্স আসতো। ফ্যাক্টরির কর্মীরা সাবধান করে দিয়েছিল বেশি রাতে না বেরোতে। রাস্তায় বুনো জানোয়ার ছাড়া ভয়ের অন্যান্য উপাদানও রয়েছে। ওদের কথা শুনেই বুঝতে পেরেছিলাম ভূত প্রেতের কথা বলছে। আমার ধমনীতে তখন দামাল রক্ত, কাউকেই ভয় খাই না। সেবার আমাদের ফ্যাক্টরিতে একটা অনুষ্ঠান ছিল। রাতভর খানাপিনা হবে। এমনিতে হুল্লোড়ে মানুষ আমিও। আমার একটা অভ্যেস আছে, যত রাতই হোক না কেন আমি একবার অন্তত বাড়ি ফিরতামই। ওই বাড়ির বিছানায় না গড়ালে আমার ঠিক পোষাতো না। সেদিন আমায় আটকাতে সহকর্মীরা অনেক চেষ্টা করলো। আমি পাত্তা দিলাম না, বেরিয়ে পড়লাম। সেখানকার এক স্থানীয় লোক আমায় আবার বলল, আজকের রাতটা ভালো নয়, থেকে গেলে পারতেন। আমি স্রেফ হেসে উড়িয়ে দিলাম। ফ্যাক্টরি জোরালো আলোর জন্য এপাশের রাস্তা অনেকটা আলোকিত হয়ে থাকে, তবে মিনিট 3 মতো রাস্তা অন্ধকার। দূর থেকে আলো এসে পড়লেও সেটাকে ঠিক আলোকিত বলা চলে না। আমি জোর কদমে হেঁটে যাচ্ছি, হাতে লাঠি বাগিয়ে। হঠাৎ বিশ্রী একটা গন্ধ নাকে এলো। ততদিন ওখানে থেকে কিছুটা আইডিয়া হয়ে গিয়েছে। প্রথমে মনে হলো এটা কোনো বুনো পশুর গন্ধ নয় তো, কিন্তু এদিকে জঙ্গল তো হালকা, এখানে কিছু লুকিয়ে থাকার চান্সও নেই। আমি হাতের লাঠিটা অজান্তেই আরো বাগিয়ে ধরলাম। অস্বস্তি হচ্ছে। অস্বস্তিটার উৎস ঠিক ধরতে পারছি না। এদিক ওদিক তাকালাম আর বুঝলাম অস্বস্তি এমনি এমনি হচ্ছে না। রাস্তার একটা দিক নেমে গিয়েছে জঙ্গলের দিকে, হালকা হতে হতে গভীরের দিকে গিয়েছে ঝোপ জঙ্গল। অস্বস্তি এবার বদলে গেল বিভীষিকাতে। হালকা আর গভীর জঙ্গলের মধ্যবর্তী জায়গাটা বেশ দেখা যাচ্ছে এখান থেকে। আর আমি আতঙ্কে থ মেরে গিয়ে দেখলাম সেই মধ্যবর্তী জায়গাতে একটা গাছে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা। মানুষ হতে পারেন না, কারণ মানুষ অতটা লম্বা হয় না। মহিলা দাঁড়িয়ে রয়েছেন মাটিতে, আর ডান হাতের কনুইয়ের কাজটা ভর দিয়ে রেখেছেন গাছের উপরের একটা ডালের উপর। শরীরটা গাছের উপর হেলে রয়েছে, মুখটা অন্যদিকে ঘোরানো। কনুইটা মাঝে মাঝে নড়ায়, গাছের পাতাগুলো নড়ছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে। এ কি মহিলা বলি বা কি করে? মহিলা বা পুরুষ এই ধরনের কথাগুলো তো মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এখান থেকে 100 গজ দূরে হলেও আমি বুঝছি গাছের উপর ডালে হাত রাখা ওই দুঃস্বপ্ন মানুষ নয়। আমি বুঝলাম
এ আমার দিকে তাকালে আমি শেষ হয়ে যাব। জীবনের ভয় টের পেলাম। আমি প্রাণ ভয়ে দৌড়তে শুরু করলাম, কিন্তু কয়েক পা দৌড়ানোর পরেই বুঝলাম যে এই দুঃস্বপ্নের শেষ নেই। যেখান থেকে রাস্তাটা কোয়ার্টারের দিকে ঘুরেছে সেই মোড়ের মাথায় আর একটা গাছ আছে। আমি দেখলাম সেই আগের লম্বা চেহারাটা এবার ওই মোড়ের গাছের সামনে, মুখটা উল্টো দিকে ঘোরানো, ডান হাতের কুনুই সেই গাছের ওপরে ডালে রাখা, কিন্তু এবার বাঁ হাত দিয়ে সে মগডাল থেকে পাতা ছিঁড়ছে এবং আক্রোশ ভরে ছিঁড়ছে। হ্যাঁচকা টানে নামিয়ে আনছে পাতাগুলো। বুঝলাম না কোয়ার্টারের দিকে যাওয়া যাবে না এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমার কাছে চয়েসটা বেঁচে থাকার চলে যাওয়ার মধ্যে। এই লম্বা চেহারা আমার দিকে ঘুরে তাকালে আমি শেষ হয়ে যাব। আমি ঘুরে দাঁড়িয়ে প্রাণপণে দৌড় দিলাম ফ্যাক্টরির দিকে। পাছে আবার কিছু চোখে পড়ে তাই কোনো দিকে তাকালাম না, ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকলাম। ফ্যাক্টরির গেট ঠেলে যখন ঢুকছি তখনও হইহল্লার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার চোখে তখনও ভাসছে ওই লম্বা চেহারার হাত দিয়ে গাছ ঝাঁকানোর দৃশ্যটা। এত অল্প সময়ের মধ্যে দুবার দেখা, এটা কিভাবে হতে পারে? মনের ভুল তো দুবার হবে না। একই দৃশ্য, যেন কার্বন কপি। যাই হোক, আমি আমাদের ইউনিয়ন রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে সকলে হৈ হৈ করে উঠল। আমার লেপ্টে যাওয়া চুল, ঘামে চুপচুপে ভিজে যাওয়া জামা দেখে বুঝল কিছু একটা বিপত্তি ঘটেছে। আমায় জিজ্ঞেস করতে ভেঙে কিছু বললাম না, শুধু বললাম অন্ধকারে বিশাল একটা কিছু এগিয়ে আসছিল আমার দিকে, দেখে মনে হচ্ছিল হাতি। আমি দৌড়ে পালিয়ে এসেছি। সেই গাছের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকার কথা কিছুই বললাম না। কেউ বিশ্বাস করবে না, উল্টে ইয়ার্কি মারবে। শুধু আমার এক স্থানীয় সহকর্মী সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিলেন, সত্যি হাতি দেখেছিলে তো? আমি জবাবে কিছু বলিনি। এইটুকু জানতাম এবং সেই কথা আজও বিশ্বাস করি যে সেদিন আমি সাক্ষাৎ মৃত্যুকে দেখেছিলাম। এই মৃত্যু আমাদের চেনা জানা পৃথিবীর নয়। এই মৃত্যু এসেছিল অন্য এক জগৎ থেকে, আমায় ধাওয়া করেছিল, কিন্তু আমার জীবনের দৌড়ের কাছে সেই মৃত্যু হেরে গিয়েছিল। ব্যাখ্যা পাওয়া যাবে না। হয়তো 4-5 জনের সঙ্গে থাকলে এরকম অভিজ্ঞতাকে নিছক কল্পনা বলে মনে হতে পারে, কিন্তু ওই অন্ধকারে, ওই পরিস্থিতিতে ওটাই হয়ে দাঁড়ায় সত্যি। যে সত্যির গোড়ায় আছে ভয়, যে সত্যিকে বেশি খোঁচানো উচিত নয়। ফিয়ার ফ্যাক্টরির আরেকটি এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসবে মির্চি প্লাস, গল্পের আসল আড্ডা। সত্যি আর ভয় দুইয়ের মধ্যে ফারাক আছে বিস্তর। প্রথমটা সত্যি হিসেবে সবার চোখে ধরা পড়ে, কিন্তু দ্বিতীয়টা সত্যি হিসেবে জনা কয়েকের চোখে দেখা দিয়ে আতঙ্কের সৃষ্টি করে। সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। তখন সত্যি আর আতঙ্কের মধ্যে সীমানা মিশে যায়। আজকের এক্সপিরিয়েন্সের রকম সকম অনেকটা এরকমই। এটি আমাদের পাঠিয়েছেন বোলপুর থেকে সম্মিলন ঘটক। বাকি ঘটনা তাঁর জবানিতে। আজকের এপিসোডের নাম কেউ দেখে কেউ দেখে না। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি, মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। একটা লম্বা উইকেন্ডের ছুটি পেয়ে আমরা 4 বন্ধু বেরিয়ে পড়লাম। গন্তব্য উত্তরবঙ্গ, শিলিগুড়ি থেকে ঘন্টা 2 দূরে পাহাড়ের কোলে একটি জায়গায়। এমনিতে উত্তরবঙ্গ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, চা বাগান, জঙ্গল, কিন্তু এই জায়গাটাতে সেসবের সাথেই একটু ইতিহাসও জড়িয়ে রয়েছে। আমাদের দলের এক বন্ধু চন্দন ইতিহাস সম্পর্কে খুব খবর টবর রাখে। সে বলল এই এলাকাতে 1857 বিদ্রোহের আঁচ পড়েছিল এবং এই মর্মে সেখানে বেশ কিছু দেখার জায়গাও আছে। এইসব শুনে মন টানেই, তাই বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম বিদ্রোহ বা ইতিহাসের চিহ্ন কিছুই নেই, তবে জায়গাটা আগাগোড়া সুন্দর।
খাওয়া দাওয়া বেশ দারুণ। আমরা সবাই ভাবলাম একদিক দিয়ে ভালোই হয়েছে, এখানে ঐতিহাসিক জায়গা দেখতে যাওয়ার তাড়া নেই, শুধু খাও দাও, ঘুমো আর ছুটিয়ে আড্ডা মারো। এদিকে বাস স্ট্যান্ডে খাওয়া দাওয়ার ফাঁকেই আমাদের একটি অল্প বয়সী ছেলের সাথে আলাপ হয়ে গেল। সে স্থানীয় বাসিন্দা, দিব্যি বাংলা বলে। সে বলল এখানে আশেপাশে অনেক কিছুই দেখার জায়গা আছে, সেগুলোর কথা অনেকেই জানে না, সেই আমাদের দেখিয়ে দেবে। তার বিনিময়ে যে টাকা চাইল সেটা খুবই কম। আমরাও রাজি হয়ে গেলাম। পরদিন সকালে ছেলেটার সাথে বেরিয়ে কয়েকটা ভিউ পয়েন্ট, কয়েকটা সৌধ, বার্ড ওয়াচিং পয়েন্ট দেখলাম। ফেরার পথে আমরা খুব সুন্দর একটা পাহাড়ি রাস্তা ধরে আসছি, হঠাৎ আমাদের চোখে পড়ল এটা বেশ বড় বাড়ি। পাহাড়ি এলাকাতে যেরকম বাড়ি তৈরি হয় সেরকমই। দেখে মনে হয় একসময় খুবই ফ্যাশনেবল ছিল, কিন্তু এখন সেটা ভাঙাচোরা। ইন্টারেস্টিং লাগলো। জিজ্ঞেস করাতে ছেলেটা বলল এটা এককালে একটি বেকারি ছিল, ব্রিটিশ আমল থেকে চলত। তারপর দিনকালের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হয়, এখন ফাঁকা পড়ে আছে। বাড়িটা কেন জানি না আমাদের সকলকে টান ছিল। আমরা বললাম ভেতরটা দেখে আসা যায়। ছেলেটা বলল দরজায় তালা দেওয়া, ওপরে যাওয়া যাবে না। আমি বললাম এখান থেকে কয়েকটা মূর্তি দেখতে পাচ্ছি শ্বেত পাথরের, সোশ্যাল মিডিয়ার জন্য সেই কটা ছবি আর আশেপাশে একটু ঘুরে দেখতে পারলেই আমি খুশি, আলাদা করে বেকারির ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের সঙ্গে ছেলেটার মুখ দেখে মনে হচ্ছিল সে ভেতরে যেতে একটুও ইচ্ছুক নয়, কিন্তু আমরা নাছোড় বান্দা, চাপাচাপি করে তাকে রাজি করিয়েই নিলাম। বাড়ির সামনে গিয়ে দেখি লোহার গেটে তালা দেওয়া থাকলেও তার একটা অংশ নেই, অনায়াসে ফাঁক দিয়ে গলে যাওয়া যায়। আমরা যখন সেখানে গিয়ে দাঁড়ালাম, সামনের চাতালে পেল্লায় মূর্তিগুলো দেখে বোঝাই যাচ্ছে এই বাড়ির এককালে দুর্দান্ত জৌলুস ছিল। আমি আর প্রজ্ঞান আশেপাশে ঘোরাফেরা করছিলাম, ছবি টবি তুলছিলাম। চন্দন আর সবুজ বাড়ির আরেক প্রান্তে চলে গেল, বলল হালকা এক্সপ্লোর করে আসি। সঙ্গী ছেলেটা করুণ গলায় তাদের বারণ করার চেষ্টা করলো, কিন্তু কে শোনে কার কথা। আমাদের হাবভাব দেখে একপাশে ধপ করে সে বসে পড়ল, কেমন যেন হাল ছেড়ে দিয়েছে। আমরা সেসব নিয়ে মাথা ঘামালাম না, আমরা ছবি তুলতে আর বাকি দুজন এক্সপ্লোর করতে ব্যস্ত। মিনিট 5-7 পর দেখলাম চন্দন আর সবুজ দৌড়তে দৌড়তে এসে বলল এই চল কাটি, চটপট, এখানকার লোকজন আমাদের মারতে আসছে। এদের দুজনের কথা শুনেই দেখি ঝিমিয়ে বসে থাকা ছেলেটা তড়াক করে উঠে বসলো। আমরা কিছু বলার আগেই বলল কাকে দেখেছেন? আমার অবাক লাগলো, কাকে দেখেছেন মানে? এই বাড়িতে তো বলছে কেউ থাকে না, তাহলে কাকে দেখেছেন প্রশ্নটার অর্থ কি? সবুজ বলল ওরা বাড়ির পেছন দিকে একটা চাতালের অংশ এক্সপ্লোর করছিল, হঠাৎ একটা আওয়াজ শুনে দেখে খুপড়ির মতো ঘর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এসেছেন। বয়স হলে কি হবে, মহিলার তেজ নাকি সাংঘাতিক। ওদের দেখে প্রচন্ড রাগ ফুটে ওঠে তার মুখে। চট করে লাঠি হাতে দুজনের দিকে তাকিয়ে হাত পা ছোঁড়েন। মোট কথা আর ওখানে থাকলেই যে পিটিয়ে ছাতু করে দেবেন সেটা ভাবভঙ্গিতে বেশ বুঝিয়ে দেন। অচেনা জায়গা, তাই আমাদের দুই বন্ধু সেখান থেকে চলে আসে, ঝামেলা বাড়াবে না বলে। আমাদের সঙ্গী ছেলেটা কপাল ঠুকে বলল মহিলার চোখের নিচে একটা আঁচিল ছিল। সবুজ বলল হ্যাঁ ছিল তো, বেশ বড় সড়ো, সেটাই আগে চোখে পড়ে। ছেলেটা এবার আমাদের বেজায় তাড়া দিয়ে বলল চলুন পালাই এখান থেকে, যাকে দেখেছেন সে মানুষ নয় স্যার, সে মানুষ নয়, বাঁচতে চাইলে পালান। আমি বুঝতে পারছিলাম না কি করব। ছেলেটা আবার বলল আপনারা মানুষকে দেখেননি, পালান এখান থেকে। চন্দনামায় হাঁক দিয়ে বলল ভাবছিসটা কি দাঁড়িয়ে, চল। আমরা সবাই প্রায় দৌড়ে সেখান থেকে বেরিয়ে আরো খানিকটা পা চালিয়ে এগিয়ে বাজারের মতো এলাকাটাতে এসে দাঁড়ালাম। ছেলেটা এবার আমাদের দিকে তাকিয়ে বলল দেখেছেন তো, ওই জন্যই বারণ করছিলাম ওখানে যেতে। আপনাদের বলতে চাইনি, কিন্তু ওটা ভূতের বাড়ি বললে এই জায়গার বদনাম হবে, আর সেটা আমরা কেউ চাই না। রুজি রুটির ব্যাপার স্যার, কিন্তু আপনারা যখন দেখেই ফেলেছেন তখন বলি, ওই যে চোখের নিচে তিলওয়ালা ওই মহিলা, ও মরে গেছে বহুদিন আগে। এই বেকারির কর্মচারী ছিল, চাকুরি হিসেবে খুব একটা সুনাম ছিল না তার। একবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। ভিখারির মালিক ওকে বেশ করে গালাগালি দিয়ে সকলের সামনে অপমান করে বলে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে। মহিলা ঘরে এসে নাকি সুসাইড করে।
শোনা যায় ও যাওয়ার আগে নাকি গোটা বেকারিকে অভিশাপ দিয়ে যায়, আর তার কয়েক বছর পর বেকারিও বন্ধ হয়ে যায়। ওখানে যাই তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটাই বিশ্রীভাবে ধসে গিয়েছে। ওখানে গাছপালাও জন্মায় না। ওই কোয়ার্টারটা মহিলার খুব প্রিয় ছিল, তাই আজও সেখানে কাউকে পা রাখতে দেয় না। এ কথা শুনে চন্দন বলল, ঠিক কথা ভাই, ওই জায়গাটা একদম ন্যাড়া, কিচ্ছু নেই। প্রজ্ঞান একটু কায়দা করে বলার চেষ্টা করেছিল, তুমি কাউকে ওখানে পাঠিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছো না তো? শুনে ছেলেটা হেসে বলল, স্যার, লোক ভাড়া করে এখানে নিজের শহরে দুর্নাম তৈরি করব? হ্যাঁ, আপনার যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, আপনি গিয়ে দেখতে পারেন। এই স্যারদের তো লাঠি নিয়ে ভয় দেখিয়েছে, এরপরে আর কাউকে সে ছেড়ে কথা বলবে না। ও মানুষ নয়, ও মানুষ সহ্য করতে পারে না, ওর জন্যই ওখানে কেউ থাকতেও পারে না, ও মানুষ হতেই পারে না। ছেলেটার গলায় এমন কিছু ছিল যে আমরা ওইখানে যাওয়ার সাহস দেখাতে পারিনি, এবং এই বাজে স্মৃতিটা আমাদের সঙ্গে অনেক দিন ছিল। টান বড়ই ভয়ানক জিনিস, বিশেষত সেই টানে যদি নেগেটিভ ইমোশন জড়িয়ে থাকে। এই টানের চক্রব্যূহ থেকে দূরে থাকাই উচিত, বেশি জড়ালে ক্ষতি। এখানে যেমন অল্প সময়ের জন্য সত্যি আর আতঙ্ক এক হয়ে গিয়েছিল, ওখানে সেটা আরো লম্বা সময়ের জন্য হবে। সেটা না হলেই ভালো। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। বন্ধুত্বের তুলনা শুধু বন্ধুত্বই হতে পারে। জীবনের যে কোনো পরিস্থিতিকে সুন্দর বানিয়ে তোলে এই বন্ধুত্বই। জীবনে ভালো বন্ধুত্বের ছায়া না থাকলে সে আর জীবন কি হলো? কিন্তু কখনো কখনো এই ভালো লাগার সীমানা অতিক্রান্ত হয়ে যায়। তখন মনে হয় এই বন্ধুত্ব চাই না, যেটা ছিল সেটাই ভালো, তার বাইরে আর কিছুর প্রয়োজন নেই। ফিয়ার ফ্যাক্টরির এই এক্সপিরিয়েন্স শুনে এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন হালি শহর থেকে নরেন্দ্র পাল চৌধুরী। ঘটনাটি তিনি শুনেছিলেন তার বাবার কাছ থেকে। এই এপিসোডের নাম শ্মশানের রাত। বাকি ঘটনা তার বাবার জবানিতেই। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। আমার ছোটবেলা কেটেছে নদিয়া জেলার এক গ্রামে। ইলেকট্রিসিটি পৌঁছলেও আধুনিকতা খুব বেশি পৌঁছয়নি। গ্রাম্য পরিবেশ, খোলা মাঠ, নদীর ধার, স্কুল কলেজ পালিয়ে আড্ডা নিয়ে বেশ নির্বিঘ্নে ছিলাম। কিন্তু সেটা বেশি দিন টিকল না। একবার বর্ষাকালে কি একটা অজানা জ্বর আমাদের গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়লেন, কয়েকজনের মৃত্যু হলো। তখন অল্প বয়স। আমি আর আমার কয়েকজন বন্ধু প্রবীর, অসীম আর ভোলা ঘুরে ঘুরে গ্রামের মানুষজনের খোঁজ খবর নিতাম, বিপদে আপদে পাশে দাঁড়াতাম। তখন ওই তল্লাটে চিকিৎসার ব্যবস্থা খুব ভালো ছিল না। কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত আমরাই করতাম। কি ভাগ্যি আমরা কেউ অসুস্থ হয়ে পড়িনি সেই জ্বরের ধাক্কায়। একদিন খবর পেলাম প্রবীরদের পাড়াতে একজন খুব অসুস্থ হয়ে পড়েছেন। ছেলেটা আমাদেরই বয়সী, নাম অমল। আমাদের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও আলাপ আছে। ছেলেটা প্রবীরের বেশি বন্ধু, কারণ ওদের পাশাপাশি বাড়ি, ছোট থেকেই একসাথে বড় হয়েছে। খবর পেয়ে দৌড়লাম। পৌঁছে দেখি ওদের বাড়ির সামনে প্রবীর দাঁড়িয়ে। আমাদের দেখে গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, কিছু করার নেই রে, ডাক্তার একরকম জবাব দিয়ে দিয়েছে। মাত্র 2 দিনের মধ্যে গোটা ব্যাপারটা হাত থেকে বেরিয়ে গেল। ওর বাবা মা নেই, আর দাদারাও ছেলেটার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ গা করেনি। এখন দৌড়োদৌড়ি করে কী লাভ? তোরা এখন বাড়ি চলে যা, কিন্তু তৈরি থাকিস, শ্মশানে যেতে হতে পারে। আমরা এসব কথা শুনেও প্রবীরকে ছেড়ে এলাম না, ওখানেই সবাই বসে রইলাম। সন্ধে নাগাদ অমল চলে গেল, আর শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি। টানা 1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার পর যখন চারপাশ শান্ত হলো, তখন অমলের দাদারা বেরিয়ে এসে বললেন ওকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
আমরা উঠে দাঁড়িয়ে বললাম, এই তো আমরা আছি। তাজ্জব ব্যাপার, ওর বাড়ি থেকে কেউ আর এলো না। আমরা 4 জনই গেলাম। ওর পাড়া থেকে আরো 2 জন এলো সঙ্গে। আমরাই খাট কাঁধে নিয়ে শ্মশানে হাজির হলাম। সেটা আবার আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। তখন ইলেকট্রিক চুল্লির বালাই নেই, কাঠই ভরসা। প্রথমে ভয় হয়েছিল এই বৃষ্টির দিনে কাঠ পাবো তো। গিয়ে দেখলাম সে সমস্যা নেই। বৃষ্টি হওয়ার জন্যই বোধ হয় চারপাশ খাঁ খাঁ করছে। একটা লোক গুমটির মধ্যে বসেছিল। দেখে মনে হচ্ছে সে নেশা করে চুর হয়ে রয়েছে। কোনো রকমের ব্যবস্থা করে দিয়ে আবার গুমটির মধ্যে ঢুকে গেল। দাহ করার জায়গাটা নদীর কাছেই এবং শ্মশানের মূল রাস্তা আর ওই গুমটি থেকে বেশ দূরে। লোকটা গুমটিতে যাওয়ার আগে জড়ানো গলায় বলে গেল 1.5 ঘন্টা পরে যেন তাকে ডেকে দেওয়া হয়। চিতায় তোলার পর বাকি 2 জন চলে গেল। থেকে গেলাম আমরা 4 জনই। প্রবীর খানিক চুপ করে বসে থেকে হঠাৎ অমলের দাদাদের গালাগালি দিতে আরম্ভ করল। বলল, আজকের পর ভাইকে আর কোনোদিন দেখতে পাবেন না। তাও বৃষ্টির দোহাই দিয়ে লোকগুলো এলো না। এটা মানুষ বলা যায় না। আমরা সবাই প্রবীরকে শান্ত করার চেষ্টা করছিলাম। এবার দেখলাম ও হঠাৎ কেঁদে উঠে বলল, জ্ঞান হওয়া অব্দি ওকে আমি চিনি রে। ওর সাথেই আমার বদমাইশিতে হাতে খড়ি। সিগারেটে প্রথম টান পর্যন্ত ওর সঙ্গে দিয়েছি। ছেলেটা পড়াশোনাতে ভালো ছিল না। অল্প বয়স থেকে এদিক ওদিক ছোটোখাটো চাকরি করতো বলে বাড়িতে ওর মান সম্মান ছিল না। ওর মা বাবা চলে যাওয়ার পর তো আরোই না। প্রবীর নিজের মনে অনেক কথা বলছিল। আমরা ওকে শান্ত করার জন্য বললাম, চা খেয়ে আসি। আমাদের সবারই অনেক ধকল গিয়েছে। প্রবীর যেতে চাইল না, যদিও বলল, অমলের সঙ্গেই থাকি, আর তো কোনোদিন দেখা হবে না। তোরা বরং চা খেয়ে আয়, পারলে আমার জন্য নিয়ে আসিস, আর আমার কটা সিগারেট দিয়ে যা। ভোলা কয়েকটা সিগারেট বের করে প্রবীরের হাতে দিল। আমরা বললাম, তুই এখানে বস, এক্ষুনি ঘুরে আসছি। দাহ করার জায়গা থেকে চায়ের দোকান 5-7 মিনিটের হাঁটা পথ। তবু সুবিধে একটাই যে এই চায়ের দোকানটা সারা দিন সারা রাত খোলা থাকে। আমরা গেলাম সেখানে। তখন রাত 1টা পেরিয়ে গিয়েছে। চায়ে কয়েক চুমুক দেওয়ার পরেই অসীম বলল, একটা ভুল হয়ে গেল রে। প্রবীরকে একা ছেড়ে আসাটা উচিত হলো না। একে শ্মশান, তার উপর চারপাশে কেউ নেই, তার উপর এরকম দুর্যোগের রাত। চল আমরা বরং ফিরেই যাই। কয়েক চুমুকে চা শেষ করে প্রবীরের জন্য মাটির ভাঁড়ে চা নিয়ে আমরা আবার পা চালালাম। চারপাশ কাদায় ভীষণ পিছল হয়েছিল, তাই সাবধানে পা ফেলে যেতে একটু সময় লাগলো। গুমটির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম সে লোকটা অঘোরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ডাকলে ঘুম ভাঙবে তো। আরো কিছুটা দূরে গিয়ে দেখি চিতা তখন জ্বলছে, আর প্রবীর তার পাশে শুয়ে আছে। একজন লোক দেখেই মনে হলো কোনো একটা গোলমাল হয়েছে, কারণ মানুষ এভাবে ঘুমোয় না। প্রবীরের মুখ মাটির দিকে, হাত পা ছড়ানো, নোংরা জলকাদার মধ্যেই ও শুয়ে আছে। ওর মতো ফিটফাট মানুষ এইটা কখনো করবে না। আমরা এক দৌড়ে সেখানে গিয়ে দেখেও ঘুমোচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে। চারপাশে কেউ নেই, কি করি? বোতল থেকে জল নিয়ে বেশ কয়েকবার ঝাপটা মারতে প্রবীর দেখলাম ধর্মড়িয়ে উঠে বসল। তারপর আমাদের দেখেই একটা আর্তনাদ করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল। ভাগ্যিস আমি শক্ত করে ওকে ধরেছিলাম। ওকে নিরস্ত করার জন্যই আমরা সবাই বললাম, প্রবীর প্রবীর দেখ, আমরা তোর বন্ধু। এই তো আমি, অসীম, ভোলা, আমাদের চিনতে পারছিস না? প্রবীর তার জবাবে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। আমরা কিছু জিজ্ঞেস করলাম না, কারণ জানতাম ও নিজেই ধাতস্থ হয়ে সব বলবে। সেটাই হলো। মিনিট 15-20 পরে প্রবীর বলল, তোরা চলে যাওয়ার পর আমি এখানেই বসেছিলাম। ভয় লাগছিল না, কিন্তু মনটা ভারী লাগছিল। একটা সিগারেট ধরাবো বলে পকেট থেকে দেশলাইটা বের করে জ্বালাবার চেষ্টা করেও পারছিলাম না। হঠাৎ একটা শব্দ হলো, যেন আগুনে কয়েক ফোঁটা জল পড়েছে। আমি ঘুরে তাকিয়ে দেখি
কাঠের এক পাশটা মাটিতে পড়ে গিয়েছে, আর অমল ওরকম হাত পোড়া চেহারা নিয়ে উঠে বসেছে, হাতটা বাড়িয়ে দিচ্ছে আমার দিকে। নখগুলো আরো বড় হয়ে যাচ্ছে। আমার সিগারেটটা ও ধরিয়ে দিতে চায়। ওর হাতটা আমার দিকে এগিয়ে আসছিল। বিশ্বাস কর ওই এক ভঙ্গিমায় হাতের আঙুলে আগুন আর মাংস চামড়া সব এক হয়ে গিয়েছে। সে বিভৎস দৃশ্য। আমি নিশ্চিত যে ও আমার সিগারেট ধরিয়ে দিতেই আসছিল। ওই দেখ, আশেপাশে কাঠ ছিটকে পড়েছে। আমরা তাকিয়ে দেখলাম আশেপাশে কাঠ পড়ে রয়েছে, কিন্তু সেটা আগুনের ধাক্কাতেও হতে পারে। প্রবীর আরো বলল, ও কেমন একটা আধশোয়া হয়েছিল, যেন সিগারেট জ্বালানোর জন্য খুব আগ্রহী। হাতটা তিরতির করে কাঁপছিল। আমরা হাত তুলে প্রবীরকে থামতে বললাম। অন্য কেউ হলে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু সেই বর্ষার রাত, সেই জনমানবহীন জায়গা, সবকিছুর বিচার করে মন অন্য কথা বলল। আমরা আর সময় নষ্ট না করে বেরিয়ে এলাম। বন্ধুত্বের সীমা সবকিছুতেই থাকা উচিত। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। কোনো কিছু চোখে পড়লে মনেও প্রভাব পড়ে, কিন্তু কিছু কিছু ঘটনা চোখে না পড়লেও মনে একটা দগদগে প্রভাব রেখে যায়। কারণ আমরা খুব ভালো করেই জানি যেটা অনুভব করছি সেটা আসলে সত্যি। মন সেটা যতই উড়িয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তখন সত্যিটাই ভয়ঙ্কর হয়ে যায়। আজকের এক্সপিরিয়েন্স এরকমই একটা ঘটনা নিয়ে পাঠিয়েছেন বারুইপুর থেকে কমল বিশ্বাস, এবং এই এক্সপিরিয়েন্সের নাম মাটিতে কার দাগ। বাকি ঘটনা কমল বিশ্বাসের জবানিতেই। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। এখনকার বারুইপুর আর আমাদের শৈশবের বারুইপুরের মধ্যে অনেক ফারাক। তখনকার বারুইপুর ছিল মফস্বল। স্টেশন থেকে মিনিট 15 ভেতর দিকে গেলেই শহুরে ব্যাপারগুলো উধাও হয়ে গ্রামের দৃশ্যই ফুটে উঠত। এরকমই একটা জায়গায় ছিল আমাদের পৈতৃক বাড়ি, বেশ অনেকখানি জমি নিয়ে। আমাদের বাড়িটাই ছিল গ্রামের প্রথম 3 তলা বাড়ি। মূল বাড়ি থেকে 40-50 গজ জায়গা পেরিয়ে বাড়ি সদর দরজা, আর তার দুপাশে বেশ উঁচু পাঁচিল। যে ঘটনার কথা বলছি সেটা প্রায় 50 বছর আগের হলেও তার প্রতিটা মুহূর্ত আমার মনে আছে। হয়তো মনে সাংঘাতিক প্রভাব পড়েছিল বলেই। সেদিন আমাদের এক আত্মীয়ের বাড়িতে একটা অনুষ্ঠান থাকায় বাড়ি প্রায় খালি। সামনে পরীক্ষা বলে আমি বাড়িতেই ছিলাম, আর আমি যাচ্ছি না দেখে আমার বাকি ভাই বোনেরাও থেকে গিয়েছে। আমাদের চোখে চোখে রাখার জন্য সেদিন বাড়িতে ছিলেন পিসি ঠাম্মা, মানে বাবার পিসি, আর আমাদের রান্নাবান্নার দায়িত্বে থাকা 2 জন। তখন সম্ভবত ক্লাস 4-এ পড়ি, তাই ভালো মন্দ বুঝতে শিখেছি। পিসি ঠাম্মা এমনিতে শান্ত মানুষ, আমি কি পড়লাম না পড়লাম সেটা নিয়ে অত মাথা ঘামাতেন না। তাই পড়াশোনা কোনো রকমে শেষ করে আমি আর আমার বাকি ভাই বোনেরা বাড়ির উঠোনেই লুডোর বোর্ড নিয়ে বসলাম। বেশ খানিক্ষণ খেলার পর আমার একটা অস্বস্তি বোধ হলো। মনে হলো কেউ যেন আমায় আপাদ মস্তক দেখছে। কি মনে হয় আমি হঠাৎ সদর দরজার দিকে তাকাতেই দেখি দরজার দুপাশে যে ইটের পাঁচিল, তার উপর কোথা থেকে একটা লোক এসে বসেছে, আর সে কুৎসিত দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। ওই হাসিটা শুধু কুৎসিতই নয়, শয়তানি হাসি, আর মাথাটা অনেকটা নিচে নামিয়ে খুব আনন্দের সাথে লোকটা দোলাচ্ছে। রক্ত জল হয়ে যাচ্ছিল আমার।
আমি এক লাফে লুডোর বোর্ড ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম। আমার অবস্থা দেখে বাকিরাও অবাক। সবাই জিজ্ঞেস করছে, কি হলো তোর, কি হলো? আমি কাঁপা কাঁপা হাতে আঙুল তুলে ওই পাঁচিলের দিকে দেখিয়ে খুব কষ্ট করে বললাম, ওখানে ওখানে একটা লোক বসে আছে, হাসছে আমার দিকে তাকিয়ে। ওই দেখ, লোকটা মাথা নিচু করে দোলাচ্ছে। আমার দৃষ্টি অনুসরণ করে সবাই ওই দিকে ভয় ভয় তাকালো, কিন্তু তারপরেই যেন থ মেরে গেল, কেউ কোথাও নেই। এদিকে আমি দাঁড়িয়ে থরথর করে কাঁপছি আর বলছি, ওই দেখ, লোকটা আবার হাসছে রে, আবার কেমন করে মাথাটা দোলাচ্ছে, দেখ না। পিসি ঠাম্মা আমাদের একতলার রান্নাঘরে কিছু একটা করছিলেন। আমাদের চিৎকার শুনে বেরিয়ে এলেন। বয়স হলেও তিনি বেশ চটপটে ছিলেন। এসে দাঁড়িয়ে তিনি ওই দৃশ্য দেখলেন। আমি আঙুল তুলে লোকটাকে দেখিয়ে ভয়ে থরথরিয়ে কাঁপছি, আর আমার বাকি ভাই বোনেরা আমায় সামলানোর বা শান্ত করার চেষ্টা করছে। তবে সেই চেষ্টাতে কোনো কাজই দিচ্ছে না, কারণ আমি স্পষ্ট লোকটাকে দেখতে পাচ্ছি। হাসিটা তো ভয়ঙ্কর বটেই, তার চেয়েও সাংঘাতিক ওর ওই মাথা নিচের দিকে নামিয়ে লুটোপুটি খাওয়াটা। পিসি ঠাম্মার ব্যাপারটা বুঝতে বেশিক্ষণ লাগেনি। তিনি হঠাৎ উঠোনে রাখা একটা লাঠি নিয়ে মেঝেতে ঠক ঠক করে কড়া ধমকে সুরে বলতে লাগলেন, কে রে, কে কে ওখানে? যাবি তুই, যাবি এখান থেকে। বলতে বলতে হঠাৎ লাঠিটা ফেলে দিয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখি পিসি ঠাম্মার হাতে একটা স্টিলের পাত্র। সেটা দুটো দিক তিনি একটা কাপড় দিয়ে ধরে রয়েছেন। পাত্র থেকে ধোঁয়া উঠছে, বোঝাই যাচ্ছে তাতে গরম কিছু রয়েছে। পিসি ঠাম্মাকে তখন চেনাই যাচ্ছে না। শান্ত মানুষটা দু চোখ তখন রাগে গনগন করছে। সেই অত্যন্ত রাগী গলায়, তুই যাসনি এখনো, তুই যাসনি, তোর হাসি আমি বের করছি। এই বলতে বলতে তিনি গরম পাত্রের মধ্যে থাকা তরলটা আমাদের পাঁচিলের দিকে, মানে যেদিকে ওই লোকটাকে বসে থাকতে দেখেছি সেই দিকে ছুঁড়ে দিলেন। এরপর এক অদ্ভুত ব্যাপার ঘটল। যে লোকটা মাথা মাটিতে দুলিয়ে লুটোপুটি খাচ্ছিল সে হঠাৎ হাওয়া হয়ে গেল, আর আমি পরিষ্কার একটা আওয়াজ শুনতে পেলাম। হাসির না, চিৎকারের, প্রচন্ড তীক্ষ্ণ চিৎকার। একটা দড়াম করে শব্দও পেলাম। উঠোনের চারপাশে হলুদ ডাল ছড়িয়ে রয়েছে। পিসি ঠাম্মা হঠাৎ নিঃশ্বাস ফেলে স্টিলের পাত্রটা উঠোনে টান মেরে ছুঁড়ে দিলেন। আমায় তখনও কাঁপতে দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভাই, আর কেউ নেই, ভয় পাস না, আমি আছি তো। যে হাসছিল সে আর নেই, আয় আয়, দেখে যা, কিচ্ছু হবে না, আয়। আমি দুরু দুরু বক্ষে এগিয়ে গিয়ে দেখি পাঁচিলের ওপাশে নরম মাটির ওপর একটা গভীর দাগ, যেন কিছু গড়িয়ে পড়ে ছাপ রেখে গিয়েছে। আমি সেটা দেখে একবার ভাই বোনের দিকে তাকালাম, তারপর হাউ হাউ করে কেঁদে ফেললাম। আমি যে মিথ্যে বলছিলাম না সেটা প্রমাণিত হওয়ার জন্যই হয়তো। পিসি ঠাম্মা বোধহয় বুঝতে পেরেছিলেন আমি কেন কাঁদছি। আমার কপালে চুমু খেয়ে বললেন, আরে ওরা আর কি বুঝবে, আমি জানি তুই কি দেখেছিস, তবে বিশ্বাস কর, যা শিক্ষা দিয়েছি আর কেউ কোনোদিন হাসবে না ওখানে বসে। পরবর্তী ক্ষেত্রে সেই কথাটাই সত্যি প্রমাণিত হয়। আমি আর কাউকে সেখানে দেখিনি। তবে আমার একটা কথা অবাক লাগতো, যে দিন দুপুরে আমাদের বাড়ির পাঁচিলে বসে ওরকম ভয়ঙ্কর ভাবে যে হাসছিল, ওরকম ভাবে মাথা ঝুঁকিয়ে বসেছিল, সে হঠাৎ গেল কোথায়? আর আমার ভাই বোনের কারুর চোখে পড়ল না কেন? অনেক খুঁজেও উত্তর পাইনি। কিছু কিছু ক্ষেত্রে উত্তর না পাওয়াটাই ভালো। উত্তর খুঁজে পেলে হয়তো আবার নতুন কোনো প্রশ্ন মাথা তুলতে পারে, আর সেই প্রশ্নের হাত ধরেই ফুটে উঠতে পারে নতুন কোনো আতঙ্ক। ভয়ের শেড যাই হোক, সেটা চারপাশ এমনভাবে ঢেকে দেয়
যে আর কিছুই দেখা যায় না। তাই সেটা যত দূরে থাকে ততই ভালো। তবে শুধু শুনলে কোনো ক্ষতি নেই। ফিরে আসবে ফিয়ার ফ্যাক্টরি মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। বাস্তব আর আতঙ্কের এক হয়ে যাওয়াটা এক এক জায়গায় এক এক রকম। কখনো তাদের কথা শুনে বিশ্বাস হয় না, আবার কখনো সেই সব ঘটনা নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্যই যেন কোথাও একটা ছাপ রেখে যায়, সারা জীবন ভয়ের উৎস হিসেবে কাজ করে। আজকের এক্সপিরিয়েন্স সেরকম ধরনেরই। পাঠিয়েছেন রানাঘাট থেকে মনতোষ বন্দ্যোপাধ্যায়। বাকি ঘটনা তাঁর জবানিতে। আজকের ঘটনার নাম ঝিলের আতঙ্ক। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। এই ঘটনাটা ঘটে আমার দাদুর জীবনে। আমার বয়সী 70 ছাড়িয়ে গিয়েছে, সুতরাং সবাই বুঝতে পারবেন এই ঘটনাটা কতদিন আগে ঘটেছিল। এর রঙ্গমঞ্চ কলকাতা থেকে বেশ দূরে এক শহরে। বর্তমানে সেই শহর ঝাড়খণ্ডে। দাদু একটা কারখানায় চাকরি পেয়ে গেলেন, বেশ ভালো মাইনে, কোয়ার্টারও পেলেন, সঙ্গে দুবেলা খাওয়াও। উনি তখন একা মানুষ, খরচের তেমন বালাই নেই। দাদুর বাবা ছিলেন সরকারি চাকুরে। আগে থেকেই বলে দিয়েছেন, আমার আর মায়ের চিন্তা তোমায় করতে হবে না। তো দাদু মহা আনন্দে চাকরি নিয়ে সেই শহরে সেটেল করে গেলেন। তার বস ছিলেন ফ্র্যাঙ্কলিন নামে এক ইংরেজ, তবে গড়পড়তা ইংরেজদের মতো নয়। এ লোকটি ছিল বেশ ভালো স্বভাবের, সবার সঙ্গেই বন্ধুর মতো আচরণ করত। সবাই তাকে বেশ ভালোবাসতেন, আর তার জন্যই আরো বেশি মন দিয়ে কাজ করতেন। এই ফ্র্যাঙ্কলিনের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের স্পিরিট ছিল। সে প্রায়ই এদিক সেদিক বেরিয়ে পড়ত। আর তখন এই ছোট শহরের চারধারে জঙ্গলে চিতা বা হাতি দেখাটা কোনো ব্যাপারই ছিল না। শহরের বাইরে একটা বিরাট ঝিল ছিল। এক শীতে সেখানে ভিড় জমালো অনেক পরিযায়ী পাখি। ফ্র্যাঙ্কলিন একদিন হঠাৎ ঠিক করল সে পাখির শিকারে যাবে, এবং সে একা নয়, যেতে হবে দাদু ও তার অন্যান্য সহকর্মীদেরও। জমিয়ে পিকনিক হবে। উত্তম প্রস্তাব, সবাই রাজি হয়ে গেলেন। সহকর্মীরা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে স্পট ঠিক করে ফেললেন। নির্ধারিত দিনে সেখানে জড়ো হলেন। সবাই খুব আনন্দিত। ফ্র্যাঙ্কলিন এক জায়গায় খানা পিনা শুরু করতে বলল। সে বলল, পাখি শিকার করতে যাচ্ছি, ফিরে এসে খাওয়া দাওয়া করব। এখন শিকারে না গেলে শান্ত হয়ে বসতে পারবো না। তোমাদের সঙ্গে বেলা 2টো নাগাদ দেখা করব। দাদুরা যেখানে বসেছিলেন সেখান থেকে একটা রাস্তা সরু হয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে, তারপর আবার ঝিলের মুখোমুখি এসে চওড়া হয়ে গিয়েছে। সেখান থেকে আবার টানা রাস্তা ঝিলের পাড় বরাবর অনেক দূর চলে গিয়েছে। চারপাশে পাখি আর বুনো হাঁসের ভিড়, শিকারীদের জন্য স্বর্গরাজ্য। দাদুরা ভেবে খুশি হলেন যে ফ্র্যাঙ্কলিন শিকার করবে, আর সেই পাখি রোস্ট করে খাওয়া দাওয়া আরও জমে যাবে। ফ্র্যাঙ্কলিন সেদিন একা নয়, নিজের পোষা কুকুরটা নিয়ে এসেছে। সে মুখে করে মৃত পাখিগুলোকে নিয়ে এসে মনিবের পায়ের কাছে রেখে দেয়। দাদুরা সব জমিয়ে বসলেন তাস পাশা নিয়ে। আড্ডার ফাঁকে ফাঁকে দিব্যি খাওয়া দাওয়া চলছে। মাটন কারির গন্ধে চারপাশ মাতোয়ারা। দূরে মাঝে মাঝে ফ্র্যাঙ্কলিনের বন্দুকের আওয়াজও পাওয়া যাচ্ছে। সবাই আড্ডায় মশগুল। হঠাৎ বন্দুকের আওয়াজ শোনা গেল। প্রথমে একবার,
আর তার মিনিট 3 পরে আবার। সবাই চুপচাপ। মিনিট 10 কেটে গেল, কোনো সাড়া শব্দ নেই। যারা বসে আড্ডা দিচ্ছিলেন তাদের একজন বলল, ব্যাপার কি, হঠাৎ বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? যদি শিকার পর্ব শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তো ফ্র্যাঙ্কলিন এতক্ষণে চলে আসবে। সবাই ভেবে বলল, ঠিক কথা, কোনো গোলমাল হয়নি তো? কোনো বুনো জন্তু যদি আক্রমণ করে থাকে? সবাই কাঠকুটো হাতের কাছে যা পেল তাই বাগিয়ে নিয়ে দল বেঁধে চিৎকার করতে করতে চলল। সেই সরু রাস্তা পেরিয়ে ঝিলের ধারে পৌঁছে সবার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। বন্দুক গড়াচ্ছে মাটিতে। ফ্র্যাঙ্কলিন একটা ঝোপের মধ্যে মুখ গুঁজে পড়ে, আর কুকুরটা পড়ে রয়েছে ঝিলের ধারে। তার মুখের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মুখের অন্য পাশটা নেই। মাথাটা কেউ যেন নির্দয়ভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে। দাদুরা দৌড়ে গিয়ে ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করলেন। লোকটা অজ্ঞান, কিন্তু সৌভাগ্যবশত তখনও তার নিঃশ্বাস পড়ছে। পিকনিকের প্রতি কারোর খেয়াল নেই তখন। সবাই লোকটাকে হাসপাতালে নিয়ে ছুটল। সেখানে ফ্র্যাঙ্কলিনের জ্ঞান এলো বটে, কিন্তু মুখ দিয়ে কথা আর বেরোয় না। তার দিন 3 পরে লোকটা কথা বলার মতো অবস্থায় এলো। দাদুদের ভাঙা ভাঙা কথায় অল্প কিছু কথা বলতে পেরেছিল। সেটা কিছুটা এরকম। ঝিলের ধারে পাখি শিকার করছিল ফ্র্যাঙ্কলিন। একটাও পাখি শিকার হচ্ছিল না বলে ভারী বিরক্ত লাগছিল। কুকুরটা এদিক ওদিক ছোটাছুটি করছিল। এমন সময় একটা পাখির গায়ে গুলি লাগে, আর সেটা গিয়ে পড়ে ঝিলের জলে। কুকুরটা এক ছুটে সেখানে যায় পাখিটাকে আনতে, আর তখনই ঘটে কাণ্ডটা। ফ্র্যাঙ্কলিন দেখে জল থেকে বেরিয়ে আসছে একটা মাথা। তার চোখগুলো কোটরে বসে থাকা মশালের মতো। লোকটার দাঁত মানুষের মতো হতেই পারে না। অবিকল ছুরির ফলার মতো এক একটা দাঁত, আর দাঁতের ফাঁক থেকে মরা পাখিটা ঝুলছে। তার চুলগুলো কপাল ছাপিয়ে এসে পড়েছে প্রায় চোখের ওপর। এরপর লোকটা 2 ঠোঁটের মাঝখানে ফাঁকটা চওড়া করে একটা হাসির মতো অভিব্যক্তি দেখায়, আর সে হাত বাড়িয়ে ওদের ডাকে, যেন বলতে চায়, আয় হাসিটা নিয়ে যায়। কুকুরটা তখন ওই বিভৎস মূর্তির কাছে পৌঁছে গিয়েছে। মূলত তাকে বাঁচাতে গিয়েই ফ্র্যাঙ্কলিন বন্দুক চালায়, কিন্তু কাঁপা কাঁপা হাতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। জ্ঞান হারানোর আগে ফ্র্যাঙ্কলিন দেখে কুকুরটা দৌড়ে গিয়ে সেই লোকটার উপর ঝাঁপাচ্ছে। তারপর তার চোখে অন্ধকার নেমে আসে। সামনে কি ঘটেছিল আর দেখার উপায় ছিল না। দাদুরা ফ্র্যাঙ্কলিনের বর্ণনা শুনে ঝিলের ধারের জঙ্গলে দল বেঁধে লাঠি সোটা নিয়ে গিয়েছিলেন ওই মূর্তির খোঁজে, তাকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তার টিকিটিরও খোঁজ পাওয়া যায়নি। বরং দাদুদের গ্রুপের একটা ছেলে বলেছিল যে এরকম মূর্তির বর্ণনা সে তার পূর্বপুরুষের মুখে শুনেছে। এই জঙ্গলে নাকি এক ভয়ঙ্করের বাস, এবং সে পাখি ধরে খায়। ঝিলের দিকে তাই বিশেষ কেউ যায় না, তাও আবার একা। দাদুরা ভাবতে পারেনি তাদের শহরে এরকম ভয়ঙ্কর ঘুরে বেড়ায়। তখনকার দিনে থানা পুলিশ হয়েছিল, কিন্তু লাভ হয়নি। লোকসান হয় ফ্র্যাঙ্কলিনের। সে ওই শখ কাটিয়ে উঠতে পারেনি। শরীর আরো ভেঙে যায় কয়েকদিনের মধ্যেই।
সে ইংল্যান্ডে ফিরে যায় ঠিকই, কিন্তু তার কয়েক মাসের মধ্যে সে মারা যায় এবং শেষ দিন অবধি ওই ভয়াবহ দৃশ্য তাকে নাকি পীড়া দিত। জঙ্গলের গাছপালার মধ্যে অনেক কিছুই থাকে যা বুনো জন্তুর থেকেও হিংস্র। একটা ঘটনা চারপাশে নিজের ছাপ ছেড়ে যায়, আর সেই ছাপগুলো শত চেষ্টা করলেও মোছা যায় না। এটা এরকমই একটা দগদগে স্মৃতি। এখানে কোনো যুক্তি থোপে টিকবে না, কোনো বাক্যেই সান্ত্বনা পাওয়া যাবে না। এটা বাস্তবের মতোই নির্মম, বাস্তবের মতোই একে মোছা যায় না। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। এখানে বলি এমন কিছু ঘটনা যেখানে সত্যি আর আতঙ্কের সীমানা মিলেমিশে এক হয়ে কল্পনাকে পর্যন্ত হার মানিয়েছে। আমাদের স্বাভাবিক জীবনযাপনের একটা সীমানা রয়েছে, তার বাইরে পা রেখে অন্য কিছুকে আহ্বান করাটা হয়তো উচিত নয়। জীবনের থেকে বড় শিক্ষক হয় না। সেই জীবনই মাঝে মাঝে এই সীমানা অতিক্রম করার বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার করে। সেই হুঁশিয়ারি আসে এমন এক ঘটনার মধ্যে দিয়ে যেখানে সত্যি আর আতঙ্ক এক হয়ে যায়। ফিয়ার ফ্যাক্টরির আজকের এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন সুজয় সোম, বেহালা থেকে। বাকি ঘটনা তাঁর জবানিতেই। এক্সপিরিয়েন্সের নাম ক্ষুধার্ত হাত। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। আমার শখ হলো পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো। এমন নয় যে রাজ্যের বাইরে কোথাও যাইনি, কিন্তু পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করাটা আমার ফেভারিট। এই শখে আমার সর্বক্ষণের সঙ্গী প্রিয় বন্ধু শুভম। আমার মতোই ওর মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর শখ রয়েছে। শুভম আমার থেকে অনেক বেশি সাহসী। সেবার হঠাৎ একটা জায়গার খোঁজ পেলাম। জায়গাটা বীরভূম আর ঝাড়খণ্ডের মাঝামাঝি। পাহাড়, নদী আর জঙ্গল নিয়ে জমজমাট। দু একটা ভালো রিসর্টও তৈরি হয়েছে। আশেপাশে কয়েকটা মন্দিরও রয়েছে যাদের কারুকার্য একদম চোখ ধাঁধিয়ে দেয়। একটা লম্বা উইকেন্ড দেখে দুজনে বেরিয়ে পড়লাম। তখন গরম পেরিয়ে বর্ষা নেমেছে। বৃষ্টির জল পেয়ে জায়গাটার সৌন্দর্য আরও বেড়েছে। আমরা কয়েকদিন বেশ ঘুরে বেড়ালাম। স্থানীয় এক টোটো চালকের সঙ্গে আমাদের আলাপ হয়ে গেল। সেই আমাদের চারপাশ ঘুরে দেখালো। তার মুখেই শুনলাম এই এলাকায় নাকি তন্ত্রমন্ত্রের চর্চাও হয় এবং ভূতের আনাগোনাও আছে। শুভম আমাকে বলল বাড়ি ফেরার আগে একদিন সেই জায়গায় যেতে হবে। আমি প্রথমটাতে অত পাত্তা দিইনি। এরকম অনেক কথাই শোনা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেসব কথার কোনো বেসিস থাকে না। কলকাতা ফেরার দিন এগিয়ে এলো। ফেরার দিন সকালের দিকে হঠাৎ টোটো চালক এসে হাজির হলো। শুভম আমায় বলল, আরে সেই ভূতের জায়গা দেখতে যাব না, এ কখনো হতে পারে? ফেরার ট্রেন তো সন্ধ্যের দিকে, সেখানে গিয়ে আরামসে ঘুরে দেখে আসতে পারি। আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু শুভমের চাপাচাপিতে বেরিয়ে পড়লাম। জায়গাটা শহর থেকে 4-5 কিলোমিটার দূরে। টোটো চালক নিয়ে যেতে যেতে বলল, এখানে যারা তন্ত্রমন্ত্রের সাধনা করেন তারা জঙ্গলের মধ্যে খাবার দাবার রেখে আসেন। সেই খাবার যারা খেতে আসে তারা নাকি মানুষ নয়। এইসব কথা শুনে শুভমের উত্তেজনা আরো বেড়ে গেল। টোটো চালক বলল যে এই কারণেই এখানকার লোকজন জায়গাটাকে এড়িয়ে চলে। শুভম আমার কানে কানে বলল,
হয়তো সেখানে কোনো অসামাজিক কাজকর্ম চলে, তাই এমন একটা গল্প তৈরি করা হয়েছে যাতে লোকজন সেখানে না যায়। ভূত হোক বা অসামাজিক কাজকর্ম, ওখানে না যাওয়াটাই যে বাঞ্ছনীয় সে কথা শুভমকে কে বোঝাবে? আমাকেও যেতে হচ্ছে, কারণ এক যাত্রাতে পৃথক ফল হয় না। টোটো চালক আমাদের সেই জায়গাটাতে পৌঁছে দিল। গিয়ে দেখি সেটা একটা মস্ত বাঁশ বাগান, অযত্নে জঙ্গলের মতো হয়ে রয়েছে। শুভম টোটো চালকের ভাড়া মিটিয়ে বলল, আমরা একটু এদিক ওদিক ঘুরবো, হয়ে গেলে তোমায় ফোন করে দেবো। তুমি অবশ্য চাইলে আমাদের সাথে আসতে পারো। টোটো চালক বলল তার এসব দেখার কোনো ইচ্ছেই নেই এবং সে আমাদেরও বেশিক্ষণ থাকতে নিষেধ করল। শুভম জিজ্ঞেস করাতে বলল, এই বাঁশবাগানের মধ্যে দিয়ে আরও খানিকটা গেলে একটা মজে যাওয়া পুকুর পড়ে, তারই এক পাশে খাবার টাবার রেখে দেয়। আমরা যেন সেই জায়গাটা দেখেই চলে আসি। সে চলে গেলে আমি আর শুভমও সেই বাঁশবাগানের দিকে চললাম। ভূত না হোক, সাপ খোপ তো আছেই। আমরা সাবধানে হাঁটছিলাম। মিনিট ৩-৪ চলার পর সেই মজে যাওয়া পুকুরটার কাছে গিয়ে পৌঁছলাম। আশেপাশে কেউ নেই, এমনকি খাবারের লোভে আসা কুকুর বেড়ালও চোখে পড়ছে না। মাছি ভনভন করছে শুধু। পুকুরটার সামনে এসে আমার গা গুলিয়ে উঠল। একটা বিশ্রী গন্ধ পাক খাচ্ছে চারপাশে। হাঁড়ি কলসি সব ভেঙে চুরে এদিক ওদিক পড়ে। সব দিকেই কেমন একটা অশুভ ব্যাপার স্যাপার। আমার সাহস আর 5টা সাধারণ মানুষের মতোই, কিন্তু এই জায়গাটার পরিবেশ অস্বাস্থ্যকর। শুভমকে সে কথা বলতে সে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, আমারও ভাল লাগছে না। জাস্ট এদিকটা একটু এক্সপ্লোর করে নিয়েই কাটবো, খিদেও পেয়েছে। আমার আর ভালো লাগছিল না। আমি বললাম, তুই যত খুশি এক্সপ্লোর করার কর, এই জায়গাতে আর থাকলে আমার বমি হয়ে যাবে। ঢোকার মুখটাতে আমি অপেক্ষা করছি, তুই নিজের এক্সপ্লোরেশনের কাজটা একটু তাড়াতাড়ি শেষ কর। যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই পা বাড়ালাম। শুনলাম শুভম শীষ দিচ্ছে। আমার কেন জানি না মনে হলো ওর মনের সাহসও পূর্তির দিকে। শীষ দিয়েই হয়তো মনকে চাঙ্গা রাখতে চাইছে। আমি 30-40 পা গিয়েছি, হঠাৎ শুনলাম একটা চিৎকার। শুভমের পা। কি হলো হঠাৎ? আমি সঙ্গে সঙ্গে ঘুরে দৌড় দিলাম, কিন্তু বেশি দূর যেতে হলো না। 10 সেকেন্ডের মধ্যেই দেখলাম আমার বন্ধু ছুটতে ছুটতে আসছে। চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। এই কয়েক সেকেন্ডের মধ্যেই ওর গোটা শরীর ঘামে ভিজে গিয়েছে। আমায় বলল, পালা পালা, এখানে থাকিস না। আমি আর কথা না বাড়িয়ে ছুটে ওই সুড়িপথ ধরে মেন রাস্তায় চলে এলাম। চারপাশে দিনের আলো, গাড়ি দেখে মনে সাহস পেয়েছি। রাস্তার ধারে একটা কালভার্ট ছিল। ভাগ্যিস আজ রোদ নেই, হাওয়া দিচ্ছে। শুভমকে সেখানে বসালাম। একটা দোকান থেকে জল আর কেক কিনে এনে ওকে দিলাম খেতে। শুভম একটু ধাতস্থ হয়ে আমাকে বলল, তুই চলে যাওয়ার পরপরই দেখলাম একটা জায়গাতে অনেকগুলো প্লাস্টিকের থালা আর হাঁড়ি জড়ো করা রয়েছে। সেদিকে কৌতূহলী হয়ে এগোতেই পা কিছু একটার মধ্যে জড়িয়ে গেল। আমি ঘুরে দাঁড়াতেই দেখি একটা শীর্ণকায় হাত পাশের ঝোপ থেকে বেরিয়ে পাটা জড়িয়ে ধরেছে, আর পাশের ঝোপ থেকে আর একটা হাত বেরিয়ে আসছে, তারপর আরো একটা। আমার আর এক পা তাক করে একটা কর্কশ গলা থেকে যেন বলল, কই দে, কই দে, খাবো, খিদে পেয়েছে তো। শুভম আমার দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, বিশ্বাস কর, ওটা মানুষের হাত হতেই পারে না। এত রোগা, কিন্তু তাতে পশুর মতো ঝট পাকিয়ে যাওয়া লোম, তাতে ধুলো বালি নোংরা মাখামাখি, আর এক একটা আঙুলে প্রায় 1 ইঞ্চি করে লম্বা নখ। নখ নয়, সেটাকে থাবা বলাই ভালো। দ্বিতীয় হাতটা আমাকে ধরলে আমি টাল সামলাতে না পেরে পড়েই যেতাম।
তারপর ওরা বোধ হয় আমাকে খেয়ে ফেলতো। আমি আই এম সরি, আর এরকম করবো না। ওরা মানুষ না, ওই হাত কোনো মানুষের হাত হতে পারে না। শক, ভয় সব মিলেমিশে তখন ঠাঁই পেয়েছে শুভমের মুখে। রাস্তার লোকজন তাকাতে শুরু করেছে। বহু কষ্টে ওকে সামলে সেদিন বাড়ি ফিরি। শুভমের ওই ধাক্কাটা কাটিয়ে উঠতে সময় লেগেছিল। তারপরেও বেড়াতে গিয়েছি, কিন্তু বাড়াবাড়ি রকমের কিছু করিনি। অনেকে হয়তো বলতে পারে আমাকে ঘাবড়ে দেওয়ার জন্য শুভম নাটক করেছিল সেদিন, কিন্তু ওইটা অ্যাক্টিং হলে ওর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাক্কা। এতটা ভয় নিয়ে অভিনয় হয় না। আমাদের জীবনের অনেকগুলো সীমানা আছে। কয়েকটা দেখা যায়, কয়েকটা বুঝে নিতে হয়। গুজবের ভিত্তি অনেক সময় সত্যিও হতে পারে, আর সেই সত্যির সন্ধানে বেশি খোঁড়াখুঁড়ি বাঞ্ছনীয় নয়। ফিয়ার ফ্যাক্টরিতে আমরা ফিরে আসব আর একটা এক্সপিরিয়েন্স নিয়ে, শুধুমাত্র মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। ভালো মন্দ মিশিয়ে আমাদের সবার চরিত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে। মোটামুটি আমরা সবাই জানি যে সব কিছুতে নিজস্বতা বজায় রাখতে হয়। অন্যের মতো হওয়া বা হওয়ার চেষ্টাতে লাভের চেয়ে লোকসান বেশি, কিন্তু তা অনেক সময় হয়ে যায় এবং অজান্তেই হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে সেই পরিবর্তন আমরা বুঝতে পারি, আর কোনো কোনো ক্ষেত্রে তার ফলাফল হয় মারাত্মক। আজকের এক্সপিরিয়েন্স এরকম একটা ঘটনা নিয়েই, এবং সেটি আমরা পেয়েছি নাম প্রকাশে অনিচ্ছুক একজনের কাছ থেকে। তার ইচ্ছেকে মর্যাদা দিয়েই শুরু করছি আজকের ফিয়ার ফ্যাক্টরি। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম ভয়াবহ আড্ডা। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। আমার স্কুল আর কলেজ জীবন কেটেছে কলকাতা থেকে অনেক দূরে এক রেল শহরে। স্কুল আর কলেজ জীবনের মধ্যে বিস্তর ফারাক থাকলেও একটা জিনিস আমার ক্ষেত্রে কনস্ট্যান্ট ছিল, আমার প্রিয় বন্ধুর উপস্থিতি। ধরে নেওয়া যাক তার নাম নয়না। এতদিন পরেও 2 সপ্তাহে অন্তত একদিন আমাদের দেখা হবেই। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলোর মধ্যে অন্তত 80% নয়নার সঙ্গে কাটানো, আর আমার জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্ত এই দ্বিতীয়টার কথা বলবো আজ। আমাদের পুরনো শহরটা এখন অনেক বদলে গেলেও আমাদের ছোটবেলায় সেটাতে অনেক ফাঁকা জমি ছড়িয়েছিল। সেখানে খেলাধুলো করে, আড্ডা মেরে, ফাংশনে গান গেয়ে, নেচে, আবৃত্তি করে আমাদের বড় হওয়া। আড্ডার অনেক জায়গা থাকলেও আমাদের প্রিয় ছিল রেল লাইন বরাবর কিছু দূর গিয়ে একটা বিশেষ জায়গা। শহরের প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে হলেও এখানকার রাস্তাঘাট ছিল পাকাপোক্ত। শুনেছি ব্রিটিশ আমলে নাকি এখানেই রেল স্টেশন ছিল, পরে সেটা অন্যদিকে চলে যায়। স্টেশন থেকে দূরে হওয়ার কারণে এখানে হট্টগোল নেই। আমি আর নয়না এখানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম, শুধু ও আর আমি। তখন পুজোর পরপরই আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হতো। সারা বছর পড়াশোনা না করার ফলে যা হয় সেটাই হলো, পরীক্ষার আগের 1 মাস বইতে মুখ গুজে বসে থাকা। এই সময়টা আমি আর নয়না খাওয়া দাওয়া ছাড়া একটাই ব্রেক নিতাম। বিকেলবেলা 1 ঘন্টার জন্য বেরিয়ে একটু গল্প করে, হালকা কিছু খেয়ে বাড়ি ফিরে আবার গভীর রাত অবধি পড়াশোনা। সেদিনও বেরিয়েছিলাম। আমাদের আড্ডার জায়গাটা গরমকালেও বেশ ঠান্ডা থাকতো গাছের ছায়ার জন্য। সেদিন আমরা দুজনে আমাদের নির্ধারিত জায়গায় গিয়ে বসলাম, গল্পগুজব শুরু করলাম। আমিই কথা বলছিলাম। খানিক বাদে আমার খেয়াল হলো
নয়না বিশেষ কথা বলছে না, হ্যাঁ হুঁ করে কাটিয়ে দিচ্ছে। আমার ভারী রাগ হলো। বললাম, এই তো অল্প একটু সময় পাই আড্ডা মারার জন্য, তার মধ্যেও তুই যদি এরকম আনমনা হয়ে থাকিস তবে তো মজাটাই মাটি। নয়না বলল, আমার কেমন অস্বস্তি হচ্ছে জানিস, মনে হচ্ছে কেউ যেন এখানে আছে, আমাদের দেখছে, কেমন যেন ভালো লাগছে না। নয়না হাত তুলে একদিকে দেখালো। তখন দিনের আলো পড়ে এসেছে। আমার ওর কথা শুনে গা ছমছম করে উঠল। ওকে সাহস দেওয়ার জন্য বললাম, ধুর, বেশি পড়াশোনা করে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, চল বাড়ি চল, এখানে বেশিক্ষণ থাকলে আবার কি না কি ভাববি। নয়না প্রবল জোরে মাথা নেড়ে আমায় বোঝাতে চাইল যে ও বানিয়ে বলছে না, কিন্তু আমি তাতে আমল দিলাম না। হয়তো শরীরটা খারাপ লাগছে। ঠিক করলাম ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমাদের আড্ডা মারার জায়গা থেকে ওর বাড়ি ওই 7-8 মিনিটের হাঁটা পথ। এইটুকু রাস্তা আসতে আমাদের অনেক বেশি সময় লাগলো, কারণ নয়না দেখছি হাঁটতেই পারছে না। এই কিছুক্ষণের মধ্যে ওর হলো কি? আমি জিজ্ঞেস করায় বলল, মাথা থেকে পিঠ অবধি ভীষণ লাগছে ওর, যেন ভারী কিছু একটা চেপে বসে রয়েছে। আমি ওর বাড়ির গেট অবধি ওকে এগিয়ে দিয়ে এলাম। আমায়ও আসতে বারণ করলো, বলল, তুই ফিরে যা, আমি একটু ঘুমোবো, তাহলে হয়তো একটু সুস্থ লাগবে, বড্ড বেশি পরিশ্রম হয়ে গিয়েছে। আমি বাড়ি ফিরে যথারীতি অ্যালজেব্রা ও জিওমেট্রির মধ্যে নিজেকে ডুবিয়ে দিলাম। 10টা নাগাদ আমার বাড়ির ফোনটা বেজে উঠল। বাবা ফোনটা ধরলেন। নিচু গলায় কি যে কথা বললেন জানি না। খানিক বাদে আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোরা আজ বিকেলে কোথায় গিয়েছিলি? আমি সত্যিটাই বললাম বেশিক্ষণ থাকিনি, কারণ নয়নার শরীর ভালো লাগছিল না। এবার বাবার কথায় আমি চমকে উঠলাম। বাবা আমায় বললেন যে সন্ধ্যের পর থেকে নয়নার শরীর আরো বেশি খারাপ হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। আমার গালে একটা থাপ্পড় কষালেও আমি এতটা অবাক হতাম না। কি একটা মনে হওয়ায় বাবার হাতটা ধরে বললাম, আমায় একবার ওদের বাড়ি নিয়ে যাবে? ওরা হাসপাতালে যাচ্ছে জানি, কিন্তু আমি একবার যেতে চাই। আমার গলায় কিছু একটা ছিল। বাবা আর না করলেন না আমার কথা শুনে। ওই রাতেই আমি, মা আর বাবা বেরিয়ে পড়লাম। নয়নাদের বাড়ির সামনে তখন ভিড় জমে গিয়েছে। এই বাড়ির প্রতিটা ইঞ্চি আমার চেনা। নয়নার ঘর ওপরে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, হঠাৎ একটা চিৎকারের আওয়াজ পেলাম। পশুর মতো চিৎকার, কুৎসিত গলা তার। এই বাড়িতে কারণ এমন গলা নেই। আমরা থমকে দাঁড়িয়ে পড়ে আবার উঠলাম। সিঁড়ির মুখে দেখা হলো কাকু, মানে নয়নার বাবার সাথে। তিনি আমাদের দেখতে পেয়ে বললেন, সন্ধ্যে থেকে মেয়েটা এইভাবে চিৎকার করছে। আমি আবারও অবাক হলাম। ওইভাবে আমার বন্ধু চিৎকার করছে? ওটা তো ওর গলাই নয়। আমি এক ছুটে ঘরের দরজার কাছে দাঁড়াতেই আবার শুনলাম নয়নার চিৎকার। আমি 500% নিশ্চিত ওইটা নয়নার গলা হতেই পারে না। টিভিতে বা ভূতের ছবি এরকম দৃশ্য তো দেখেছি, আজ চাক্ষুষ দেখছি। বন্ধুকে দেখে আবারও ঘাবড়ে গেলাম। ওর চোখের তলায় কালি আর গলায় টানা টানা লাল দাগ, মোটা ফাঁসের মতো। এই দাগ তো বিকেলে দেখিনি। দাগগুলো যে টাটকা তা সহজেই বোঝা যায়। আমায় দেখে নয়না আবার চিৎকার করে উঠল। আমি ওকে দেখে বললাম, ওরে এটা আমি। ও একবার জানলার দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমায় বাঁচা, বলে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। একটা স্কুল ছাত্রী কিভাবে তার বন্ধুকে বাঁচাবে? আমিও অসহায়ের মতো কেঁদে উঠলাম। আমায় সরিয়ে নিয়ে যাওয়া হলো সেখান থেকে। নয়নাকে হসপিটালে শিফট করা হয় এবং সেখানে কিছুদিন থাকার পর ও ফিরে আসে। পরে শুনেছি
ওই পরিবার তাঁদের গুরুদেবের সাথে কথা বলে এবং তিনিও হাসপাতালে যান, নয়নাকে দেখেন এবং বলেন খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর কেউ সেদিন ওই চত্বরে ঘুরছিল এবং নয়নাকে দেখে তার পছন্দ হয়। সে নিঃশব্দে তার আরো কাছাকাছি চলে আসে। ফল যে কি সেটা সবাই দেখেছে। নয়না সেটা নিঃসন্দেহে টের পেয়েছিল এবং পছন্দের কাউকে দেখেই কেঁদে উঠে বলেছিল, আমায় বাঁচাও। আরো শুনি যে ক্ষতিকর জিনিসটি তার এত কাছাকাছি এসেছিল সে চট করে বেরোতে চায়নি। অনেক কষ্ট করে তাকে দূর করা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন নয়নার প্রেশার আচমকা লো হয়ে গিয়েছিল, কিন্তু গলার দাগের কোনো ব্যাখ্যা তাঁরা দিতে পারেননি। নয়না সেরে উঠতে সময় লাগে, কিন্তু একটা ভয় আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল। আমরা ওই জায়গাতে আর আড্ডা দিতে যাইনি। বেশি আড্ডা ভালো নয়, কে জানে কখন আবার কার আড্ডা আছে। না, নিজের মতোই থাকা উচিত এবং চারপাশ দেখেই থাকা উচিত। কে জানে কখন কার আমাদের ওপর একটা বিশ্রী ভালো লাগা তৈরি হয়, আর তারপর সবকিছুই দুর্বিষহ হয়ে যায়। তখন ভয় আর সত্যিটা সমার্থক হয়ে যায়। ফিয়ার ফ্যাক্টরি ফিরবে মির্চি প্লাসে। গল্পের আসল আড্ডা। নতুনভাবে শুরু করতে সবারই প্রথম ভয় লাগে। কদিন পর সবই অভ্যেসে পরিণত হয় ঠিকই, কিন্তু ওই কয়েকটা দিন কঠিন কাটে, কারণ নতুন কিছুর আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ের কিছু, যার সম্পর্কে আমরা কিছুই জানি না। তাদের কিভাবে সামলাতে হয় তাও জানি না। একটা ধাক্কা লাগে, আর কখনো কখনো সেই ধাক্কা থেকে সামলে উঠতে পারলেও তার রেশটা মনে থেকে যায় অনেকদিন, হয়তো সারা জীবন। মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত জানাই। এখানে সত্যি ঘটনার মধ্যেই আছে ভয়ের আগুন। আজকের এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন ব্যান্ডেল থেকে সৌম্য শুভ্র দত্ত। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম দরজা খোলা রাখতে নেই। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। সেলসের কাজে প্রায় গোটা দেশেই আমার ঘোরা হয়ে গিয়েছে, প্রচুর অভিজ্ঞতাও হয়েছে। তবে যার কথা বলছি সেই অভিজ্ঞতা একমে বাদ দ্বিতীয়ম। কাজটা ভালো করি বলে আমার বেশ সুনাম আছে কোম্পানিতে। বিভিন্ন রকমের সমস্যা সলভ করে কোম্পানির মুনাফা নিশ্চিত করায় আমার প্রায়ই এদিক ওদিক ডাক পড়ে। সেবার আমি ছুটিতে যাচ্ছি, এমন সময় আমার বস ডেকে বললেন, আচ্ছা শোন, তোর ছুটি তো শুক্রবার থেকে শুরু হচ্ছে, তাই তো? তুই এক কাজ কর, মঙ্গল আর বুধবার একটু পাটনা অফিস থেকে ঘুরে আয়। ওখানে সেলস একটু ডাউন, একবার দেখে আয় লোকগুলো আদৌ কাজ করছে কিনা। আমি গাঁইগুই করার আগেই বস বললেন, জানি তোর বেড়াতে যাওয়া আছে, গোছগাছ আছে, তবে বিশ্বাস কর তুই ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। আচ্ছা, তোর ছুটি তো পরের বুধবার শেষ হচ্ছিল, সেটা আমি শুক্রবার করে দিচ্ছি, এবার রাজি হয়ে যা। এই ডিল কেউ ছাড়ে? আমি পাটনা চলে গেলাম। অফিসে গিয়ে দেখলাম গোলমাল আছে, এবং সেটা বেশ পেঁচালো সমস্যা। যেহেতু দুদিনের জন্য যাচ্ছিলাম, আমার থাকার জায়গা হয়েছিল কোম্পানির এই গেস্ট হাউসে। সেটা নামেই গেস্ট হাউস, ইনফ্যাক্ট বেশ জরাজীর্ণ আর ছোট, মোটে 3টে ঘরের একটা একতলা বাড়ি। বহু দিন ধরেই দাবি করা হচ্ছে সেটা সারানোর জন্য, কিন্তু ওই যে 18 মাসে বছর। আমি পাটনা অফিসে পা দিয়েই দেখলাম যে ঝামেলা সলভ করতে আমাকে অনেকক্ষণ অফিসে থাকতে হবে। আমি ভাবলাম একদিকে ভালোই, রাত অবধি অফিস করব, তারপর বাইরেই কিছু খেয়ে গেস্ট হাউসে ঘুমব। গেস্ট হাউসে কেয়ারটেকার আবার 11টা নাগাদ বেরিয়ে যায়, তাই তার আগে ঢুকতে হবে।
প্রথম রাতে কাজকর্ম সেরে আমি সোজা চলে গেলাম গেস্ট হাউসে। গিয়ে দেখলাম মুশকিল একটাই, এই ঘরগুলোতে অ্যাটাচড বাথরুমের কোনো গল্পই নেই। ঘর থেকে বেরিয়ে একটা সরু করিডোর এবং সেখানেই পরপর দুটো বাথরুম। আচ্ছা লজিক, দুটো বাথরুম যখন তৈরিই করলি তখন ঘরের সাথে লাগোয়া করলি না কেন? কে জানে বাবা। আমাদের এই গেস্ট হাউসের কেয়ারটেকারের নাম ছিল দুলু। বছর 40 বয়স, শান্ত মানুষ। আমি সেদিন রাত 10:15টার মধ্যে গেস্ট হাউসে পৌঁছে গেলাম। নিজের মনেই হাসলাম, এর নাম আবার গেস্ট হাউস। আমার লাগেজ ছিল না। দুলু গেটে অপেক্ষা করছিলেন। আমায় দেখেই স্যালিউট ঠুকে গেট খুলে ঘরের দিকে নিয়ে গেলেন। চাবি দিয়ে দরজা খুলে লাইট জ্বেলে বললেন, আপনি আসবেন বলে আমি ঘরদোর পরিষ্কার করে রেখেছি। আমি রাস্তা থেকেই পুরি সবজি কিনে নিয়েছিলাম। দুলুকে অফার করতেই তিনি বেজায় লজ্জা পেয়ে গেলেন। আমি প্রায় জোর করেই ওকে একটু খাওয়ালাম। দুলু খাওয়া দাওয়া সেরে বললেন, আমার বাড়ি গেস্ট হাউস থেকে মাইল 4। সাইকেলে বড় জোর মিনিট 20। আমার হাতে ঘরের চাবি দিলে, আর সঙ্গে আর একটা চাবি। আমি জিজ্ঞেস করায় বললেন, এটা একদম সদরের কোল্যাপসিবলের চাবি। আমি অবাক, বাইরের গেটে চাবি দিচ্ছে কেন? আমায় দুলু বললেন, আগে আমি এখানে থাকতাম, এখন আর নয়, তাই দরকার হতো না। আর আজ বাকি দুটো রুমেও কেউ নেই। কোনো দরকার হলে আপনার এই চাবিটা কাজে লাগতে পারে। আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। তাছাড়া আমি ভোর 6টার মধ্যে চলে আসব। পারফেক্ট লজিক। কিন্তু দুলু পরের যে কথাটা বললেন তাতে আমার মনে একটা খচখচানি শুরু হলো। দুলু কেমন একটা গম্ভীর মুখে বললেন, আপনার যদি এক ঘুমেই রাত পেরিয়ে যায় তবে আলাদা ব্যাপার, কিন্তু রাত বিরেতে বাইরের বাথরুমে যেতে হলে আপনি দরজা বন্ধ করে যাবেন, আবার ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেবেন। বেশিক্ষণ দরজা খোলা রাখবেন না। আমি কিছু জিজ্ঞেস করার আগেই দুলু গেটে তালা দিয়ে হন হন করে বেরিয়ে গেলেন। আমিও পোশাক পাল্টে শুয়ে পড়লাম। বাথরুমে গিয়ে এক ফাঁকে ফ্রেশ হয়েছিলাম এবং ঘরের দরজা বন্ধ করেই গিয়েছিলাম। সারাদিন ক্লান্ত হয়ে থাকার ফলে ঘুম সহজেই এসে গেল। স্প্রিংয়ের খাটে এপাশ ওপাশ করলেই ক্যাঁচ কোঁচ আওয়াজ হয়, কিন্তু তাতে আমার কোনো অসুবিধে হলো না। আমার বহুদিনের অভ্যেস রাত 3টে নাগাদ একবার ঘুম ভাঙবেই। সেদিনও ভাঙল। আমি উঠলাম, বাথরুমে গেলাম। মিনিট খানেকের মধ্যে ফিরেও এলাম। বিছানায় গা এলিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরেই একটা অস্বস্তি অনুভব করলাম। আমি কি ঘরে একা নেই? কেন জানি না মনে হচ্ছে, কিন্তু তাই বা কি করে সম্ভব? বাইরের গেটে তো তালা দেওয়া, কেউ ঢুকবে কি করে? আর আমি যখন ঘরে ঢুকলাম তখন ঘরের আলো জ্বালিয়েছিলাম। ঘরে কেউ থাকলে দেখতে পেতাম। আমার মনে হলো, বেকার নিজেকে এত প্রবোধ দিচ্ছি কেন? ঘরে তো কেউ নেই। আর ঠিক তখনই জবাবটা পেলাম। আমার খাটের একদিকটা হঠাৎ ক্যাচ করে উঠল, যেন কেউ সেখানে বসেছে বা শুয়েছে। আমি সোজা হয়ে বসলাম, আর বিদ্যুৎ ঝলকের মতো আমার মনে পড়ল যে বাথরুমে যাওয়ার সময় আমি ঘরের দরজা বন্ধ করে যাইনি। দুলু তো ঠিক এই কথাটাই বলে গিয়েছিলেন, কিন্তু আমার ঘরে কে ঢুকতে পারে? এবার দেখলাম যে ক্যাচ ক্যাচ শব্দটা খাটের এক প্রান্তে হচ্ছিল সেটা এবার ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। সেটার প্রকৃতি শুনে মনে হচ্ছে কেউ যেন গড়িয়ে গড়িয়ে আসছে। আমি যেন হাত বাড়ালেই সেই শব্দের উৎসকে স্পর্শ করতে পারব। ক্যাঁচ ক্যাঁচ শব্দটা আরো কাছে এগিয়ে এলো। আমি ততক্ষণে নিশ্চিত
যে ঘরে আরেকজন রয়েছে। আমি চট করে খাটের এক ধার দিয়ে নেমে নিঃশব্দে কিন্তু দ্রুত পায়ে চলে গেলাম দরজার দিকে। দরজাটা 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে খুলে বেরিয়ে বাইরে থেকে বন্ধ করে দিলাম। আমার বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। দুলুর কথাটা এই জন্যই মনে খচখচ করছিল। উনি ঠিকই বলেছিলেন। উনি জানতেন এখানে দরজা খোলা পেলেই ঢুকে পড়ে কেউ। তাকে চোখে দেখা যায় কিনা জানি না, তবে তার উপস্থিতি অনুভব করা যায়। আর সেই উপস্থিতি গায়ের রক্ত জল করে দেয়। আমি বন্ধ দরজার পাশে বসে হাঁপাচ্ছি, আর ভেতরে স্পষ্ট শুনতে পাচ্ছি ক্যাঁচকোঁচ চলছে। খানিক পরে সেটা থেমে গেল, কিন্তু তারপর যেটা হলো সেটা ভাবতে পারিনি। যে দরজার পাশে আমি বসেছিলাম, হঠাৎ শুনলাম ওপাশ থেকে সেটার ওপর কেউ চাপ দিচ্ছে। ফলে দরজাটা নড়ছে, আর একটা ঢক ঢক শব্দও হচ্ছে। মনে হচ্ছে কেউ সর্বশক্তি দিয়ে সেটা ঠেলছে, বাধা পেয়েও ঠেলছে। আমার মনে হলো যেই থাকুক না কেন, সে আমার ভালো চায় না। আমি আর পারলাম না। এক লাফে উঠে বাইরের গেট খুলে সোজা রাস্তা পেরিয়ে ওপাশে একটা ঝুপড়ির নিচে গিয়ে দাঁড়ালাম। কয়েকটা কুকুর আমায় দেখে ঘেউ ঘেউ করে উঠল ঠিকই, কিন্তু আমার তখন সব বোধ লোপ পেয়েছে। কুকুর কামড়ে দিলে দিক। রাতের অন্ধকারে ও বাড়ির ত্রিসীমানায় থাকতে আমি রাজি নই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মনে একটু সাহস পেলাম। আবার ঘরের দরজার পাশে গিয়ে বসলাম। তারপর এক সময় দুলু এলেন। আমি তখন করিডোরে পায়াচারি করছি। তাকে দেখে মুখে জোর করে হাসি ফুটিয়ে বললাম, দারুণ ঘুম হয়েছিল, এই বাথরুমে যাচ্ছি। তোমার কথা শুনে দেখো, ঘরের দরজাতে তালা দিয়ে বেরোচ্ছি। পাছেও আমায় ভীতু ভাবে। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম হাসার, কিন্তু হয়তো আমার বসে যাওয়া চোখ মুখ দেখে দুলু বুঝতে পারেন কিছু। আমি স্নান টান সেরে দরজা খুলে ঘরে ঢুকলাম। কাল রাতের পর আবার ঘরে ঢুকে দেখি আমার জিনিসপত্র চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দরজার পাশে দুলু তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখছিল। ওর মুখ দেখেই বেশ বুঝতে পারছিলাম যে ও কিছু সন্দেহ করছে। আমি কিছুই বলিনি। শুধু বাকি দিনগুলো পাটনার একটা হোটেলে থেকেছিলাম। এরপরেও বেশ কয়েকবার সেই শহরে গিয়েছি, কিন্তু ওমুখ হয়নি। নতুন কিছু শুরু করা খুব ভালো, কিন্তু তার আগে চারপাশটা খুঁটিয়ে দেখে নিতে হয়, সাবধান থাকতে হয়। দরজাটাও বন্ধ রাখতে হয়। এইটা মনে রাখবেন, মনে রাখবেন আমাদেরও। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে। গল্পের আসল আড্ডা। মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। এবারেও আপনার জন্য আমরা সেই সমস্ত এক্সপিরিয়েন্স হাজির করব যা বাস্তব আর আতঙ্কের মধ্যে সীমানা মুছে দেয়। পুষ্টি আমাদের জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন। পুষ্টি না থাকলে বাঁচব কি করে? কিন্তু কখনো কখনো পুষ্টির প্রয়োজন তাদেরও হয় যাদের ঠিক জীবন্ত বা মৃত বলা চলে না, যাদের মধ্যে কোনোদিন প্রাণের ছিটে ফোঁটাও ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা পুষ্টি টেনে নেয় জীবন্তের কাছ থেকে। তারপর আতঙ্কের সৃষ্টি হয়। তখন সত্যিটাই ভয়, আবার ভয়টাই সত্যি। ফিয়ার ফ্যাক্টরি। আজকের এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন
বাঁকুড়া থেকে সমরেশ নন্দী। বাকি এক্সপিরিয়েন্স তাঁর জবানিতেই। এই এক্সপিরিয়েন্সের নাম খিদে ও পুষ্টি। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। কাজের সূত্রে বাইরে অনেক জায়গায় ঘুরলেও বাঁকুড়া জেলার সাথে আমার নাড়ির টান। বিদেশেও গেছি, কিন্তু গ্রামের সেই টান কোনোদিন উপেক্ষা করতে পারিনি। ঠাট্টাই আর কি, আড্ডা, মন ভালো মন খারাপ, খেলাধুলো সব নিয়ে আমার ছোটবেলাটা গ্রামের অলিতে গলিতে দারুণ কেটেছে। এমনকি প্রথম ভয় পাওয়া এই গ্রামে। ঘটনাটা ঘটে আমার ছোটবেলায়। আমি তখন ক্লাস 4, কিন্তু সেটা এতটাই মনে দাগ কেটেছিল যে আজও তার প্রতিটা মুহূর্ত মনে আছে। আমাদের ছিল যৌথ পরিবার। বিশাল জায়গার উপর দুটো বাড়ি। একটায় মা বাবা কাকিমা কাকুরা থাকতো এবং দ্বিতীয়টিতে আমাদের ভাই বোনদের নিয়ে থাকতেন ঠাকুমা। আমি আর আমার কাকার 2 ছেলে মেয়ে। আমরা নিজেদের ভাই বোন বলেই পরিচয় দিতাম। তুতো শব্দটা আমাদের কাছে পরম আপত্তিকর ছিল। আমাদের ছোটবেলায় গরমের আর শীতের শুরুতে মেলা বসত, আর সেই কয়েকদিন আমরা হাতে চাঁদ পেতাম। সেখানে যেতাম ঠাকুমার সাথেই। সেবার শীতের শুরুতেই যথারীতি ঠাকুমার সাথে মেলাতে গিয়েছি আমরা ভাই বোনেরা। চারপাশে নাগরদোলা, দোকান, খাওয়া দাওয়ার গন্ধ নিয়ে জমজমাট ব্যাপার। ভাই বোনদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে শান্ত আর পড়াশোনায় ভালো, তাই ঠাকুমা আমায় বিশেষ স্নেহ করতেন। সেদিন মেলায় একটা দোকানের সামনে আমি আটকে গেলাম। মাটির তৈরি মূর্তি বিক্রি হচ্ছে। একটা মূর্তি আমার বিশেষ পছন্দ হয়ে গেল। একটা ফিগার উবু হয়ে বসে, তার মাথায় একটা মুকুট, মানুষের মতোই, কিন্তু তার মুখটা কেমন ছুঁচলো মতো। মানুষ হয়েও মানুষ বলা যাচ্ছে না। আমি ঠাকুমাকে বললাম, ওই মূর্তিটা আমার চাই। ঠাকুমা কিনে দিতে গিয়ে কেমন থমকালেন। দোকানিকে জিজ্ঞেস করলেন, এইটা কি কোনো ঠাকুর দেবতার মূর্তি? দোকানি বলল, হতে পারে। সে নাকি কোন প্রত্যন্ত এলাকার এক কারিগরের থেকে কিনেছে এবং সেই কারিগর তাকে বলেছে যে মূর্তিটাকে খেতে টেতে দিতে হয়। আগেই বলেছি, ঠাকুমা আমাকে বিশেষ ভালোবাসতেন। মূর্তি দেখে তার বিশেষ ভালো না লাগলেও আমায় না করতে পারছিলেন না। আমায় একবার বলেছিলেন, অন্য কিছু দেখ, যদি ভালো লাগে। আমার তখন জেদ চেপে গিয়েছে। বললাম, না, কিনলে এইটাই কিনব। অনিচ্ছা সত্ত্বেও ঠাকুমা আমায় মূর্তিটা কিনে দিলেন। আমি পড়লাম মহা মুশকিলে। ঠাকুমার থমথমে মুখ দেখে ভালোও লাগছে না, আর ওই মূর্তিটা ছাড়তেও চাইছি না। ফেরার পথে ঠাকুমাকে বললাম, দেখো, এই মূর্তির লোকটাকে দেখে মনে হচ্ছে বেশ শক্তিশালী। বৈঠকখানার পাশের ঘরে এইটাকে রাখবো। সেখান থেকে বাড়ির বাইরেটা দেখা যায়। এই লোকটা আমাদের বাড়ি পাহারা দেবে। বেশ মনে আছে, ঠাকুমা এর জবাবে একটু আনমনা গলায় বলেছিলেন যে দোকানি বলল একে নাকি খেতে দিতে হয়, তুই মনে করে একে খেতে দিবি। আমি মহানন্দে মূর্তি নিয়ে বাড়ি এলাম। বন্ধুদের দেখালাম। আসন পেতে একটা ট্রাঙ্কের ওপর বসালাম তাকে। ঠাকুমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। মূর্তিটাকে খেতে দিতাম, কিন্তু ছোটবেলার উৎসাহ খুব শিগগিরই এক জায়গা থেকে আর এক জায়গাতে সরে যায়। মূর্তিটার কথা ভুলে না গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটা আমার প্রধান প্রায়োরিটি থাকলো না। এর পরের ঘটনাগুলো হঠাৎ করে শুরু হলো। আমরা প্রথমটায় ধরতে পারিনি। আমাদের কম্পাউন্ডের মধ্যে দ্বিতীয় বাড়িতে যারা যারা থাকতাম, মানে ঠাকুমা আর আমরা ভাই বোনেরা, তাদের শরীর খারাপ হতে শুরু করলো। আমার শরীর বাকিদের তুলনায় বেশি খারাপ হলো। অল্প কদিনের মধ্যেই
ওজন কমে গেল অনেকটা। খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, ক্লান্তি লাগে সারাক্ষণ। কিছুদিন যাওয়ার পর সবাই পরামর্শ করে ডাক্তার ডাকলেন, ঠাকুমার প্রতিবাদ সত্ত্বেও। ডাক্তার দেখে টেখে বলল পুষ্টির অভাব, খাওয়া দাওয়া করতে হবে। কয়েকটা ওষুধ দিলেন। আমি তখনও খুব দুর্বল। একদিন দুপুরবেলা ঠাকুমা আমায় বললেন, একবার আয় তো আমার সাথে, হাতটা ধর, আমি আছি, কিচ্ছু হবে না। ঠাকুমা আমায় নিয়ে গেলেন বৈঠকখানার পাশের ঘরে, সেই মূর্তির সামনে। এতদিন পরেও আমার দৃশ্যটা মনে আছে। আমি দেখলাম মূর্তিটা অতটা ঝুঁকে নেই, কতকটা সোজা হয়ে বসেছে। সামনের প্লেটগুলো ফাঁকা। মূর্তির মুখে একটা বদল এসেছে। ওই ছুঁচলো মুখের নিচ দিয়ে কি যেন দুটো বেরিয়ে এসেছে, এবড়ো খেবড়ো, এবং দেখেই মনে হয় ধারালো। সেটা আমারও আছে, সদন্ত। দাঁত বেরিয়েছে এবং আমি নিশ্চিত সেই দাঁত আমার কেনা মূর্তিতে ছিল না। ঠাকুমাকে বললাম, মূর্তিতে এটা কি? তুমি কিছু করেছ? ঠাকুমা মাথা নাড়লেন। তারপর ঠান্ডা গলাতে বললেন, তুই একে কয়েকদিন খেতে দিসনি না? আমি মাথা নেড়ে না বললাম। এবার ঠাকুমার মুখে দেখলাম একটা অদ্ভুত হাসি খেলা করছে। সেরকমই ঠান্ডা গলাতে আমাকে আবারও বললেন, তাই জন্যই ও নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে শুরু করেছে। দাঁত গজিয়ে ফেলেছে, তবে আমার বাড়িতে তো আমি খাওয়া দাওয়া করতে দেব না। আমার চোখের সামনে এসব হবে না। এরপর ঠাকুমা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এরপর এরকম কিছু জিনিস কেনার আগে ভাবনা চিন্তা করতে হবে। তোর প্রিয় মূর্তি, তাই তোকে না জিজ্ঞেস করে আমি কিছু করতাম না। এবার একে বিদায় করতে হবে। ও আরো খেতে শুরু করলে আমাদের থাকা মুশকিল হবে। এতদিনের দাঁত বেরিয়েছে, এরপর কি হবে জানি না। বলেই ঠাকুমা আমায় পিছিয়ে চৌকাঠের ওপাশে চলে যেতে বললেন। তারপর আমি দেখলাম একটা চটের বস্তা জাতীয় জিনিস এনে সেই মূর্তির ওপর ধপ করে ফেলে দিয়েই সেটাকে বাগিয়ে বেঁধে ফেললেন। আমি অবাক হয়ে দেখছি একটা সামান্য মূর্তি, কিন্তু ঠাকুমা যেন খুব কষ্ট করে সেটাকে নিয়ে যাচ্ছেন। হাতের মধ্যে কোনো কিছু ছটফট করলে আমরা যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করি, ঠাকুমা ঠিক সেইভাবেই সেটা নিয়ে যেতে যেতে বলছেন, আর না, আর না, এবার এসো। পুকুর ধারে ফেলে দিয়ে আসছি, ওইখানে বন বাদারে যা পাবে তাই দিয়ে পেট ভরিও, গৃহস্থের বাড়িতে আর নয়। ঠাকুমা যখন বস্তা ফেলে দিয়ে বাড়ি ফিরলেন, তখন তাকে দেখে আমরা আঁতকে উঠেছিলাম। মনে হচ্ছিল তার মুখে কেউ কালি লেপে দিয়েছে। হাতের একটা দিকে ফালি ফালি আঁচড়ের দাগ, কিন্তু মুখে বিজয়ীর হাসি। তার কয়েকদিন পর আমরা সেরে উঠেছিলাম। মূর্তি নিয়ে ঘ্যান ঘ্যান আমি আর করিনি। পুষ্টির খোঁজে কেউ কেউ নির্দয় হয়ে ওঠে, আর তখনই বাধে গোলমাল। তবে সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু সুরক্ষা কবচ থাকে যা বিপদ আপদকে ব্যর্থ করে দেয়। আমরা ভালো হয়ে উঠি। ফিয়ার ফ্যাক্টরির আজকের এপিসোড এখানেই শেষ হলো। এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আবার ফিরে আসবো আমরা মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।